আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান, প্রিয় শিক্ষার্থী। আগামীকাল বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা, যারা পরীক্ষা দিবেন আশা করছি তারা কেউই ক্লাসে নেই। যদি থাকেন তাহলে আপনি হয়তো বেনিফিটেড হবেন, বিকজ হচ্ছে এখানে আমরা বিগত বছরে আসা বিভিন্ন ফ্যাকাল্টি, সেটা শুধু আইভিএ না, আইভিএ, এফবিএস, তারপরে হচ্ছে বিআইবিএম সহ যত ফ্যাকাল্টি প্রশ্ন করেছে, যত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, প্রায় ম্যাক্সিমাম উঠাই দিয়েছি, কারণ একটা ক্লাসে কতগুলো বার উঠানো সম্ভব। প্রায় 80টার মতো উঠাইছি। দেখি 80টা পর্যন্ত আমরা সলভ করতে পারি কিনা। যতটুকু পর্যন্ত আমরা সম্ভব সলভ করবো, আর কয়েকটা সলভ করলে এটার ধারাটা বুঝতে পারবো, এটা ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে আস্তে আস্তে বাকিগুলো আমরা করে নিতে পারবো, যদি কিছু কয়েকটা থেকে যায় হয়তো সেটা আমরা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, আমরা কথা বাড়াচ্ছি না, যেহেতু আমাদের অনেক প্রশ্ন। সেক্ষেত্রে আমরা প্রথম যে প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে চিন্তা করতে পারেন আপনি, যে একটা অংশ আপনার আছে, বাকি আর একটা অংশ হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে। এখানে কিন্তু রুল শেখানোর কিছু নাই ভাই। গ্রামারের যত রুলস দরকার ছিল, যা কিছু জানার দরকার ছিল, প্রত্যেকটা রুলস নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। বিশেষ করে ব্যাংকের প্রিপারেশনের জন্য যতটুকু দরকার হয় সেটুকু আমরা আলোচনা করে ফেলেছি। তো এইখানে নতুন ছোট ছোট কিছু বিষয় আসবে, সেগুলো আমরা শিখবো। আপনি দেখতে পাচ্ছেন সেন্টেন্সে একটা অংশ আছে আর একটা নেই, যেটাকে আমরা কমপ্লিট করবো, যেটাকে আমরা বলছি কমপ্লিটিং সেন্টেন্স। তো শিক্ষার্থী, খেয়াল করতে হবে এই প্রশ্নটার দিকে। যদি আপনি তাকান, যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই সেন্টেন্সটাতে সাবজেক্ট আছে, আপনার চাইলে উত্তরগুলো লিখে ফেলতে পারেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে ভার্ব আছে, ভার্বের এখানে ভার্ব পার্টিসিপল ফর্ম, দ্যাট ইজ ভার্ব 3 আছে। তার মানে এটাকে আপনি ভার্ব ফ্রেজ বলতে পারেন। এখন সাবজেক্ট আছে, অংশ আছে, ভার্ব আছে। এবার একটু খেয়াল করেন, সাবজেক্ট ভার্ব অংশ থাকার পরেও যে অংশটি আমাদের পরবর্তীতে থাকে সেটাকে আমরা বলি অবজেক্ট, এবং অবজেক্টের পরে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি এক্সটেনশন। এবং আপনারা আমার ক্লাস করে জেনেছেন, এক্সটেনশন বলে কিছু হয় না, যা থাকে তা হলো অ্যাডভার্ব। এই অংশে কোনো এক্সটেনশন নেই, মানে সরি অবজেক্ট নেই, আছে হচ্ছে অ্যাডভার্ব এক্সটেনশন। শিক্ষার্থী খেয়াল করবেন, আমরা জানি নোনের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহৃত হয়, বহুল প্রচলিত, যে নোন টু। নোন টু, কিন্তু এই নোন টু এর পরিবর্তে আরো একটা প্রিপোজিশন পরিচিত ক্ষেত্রে ব্যবহার করা যায়, সেটি হচ্ছে নোন ফর। কি ব্যবহার করা যায়? নোন ফর। শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই জানেন, কোন একটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সে অন্য অংশের সাথে সম্পর্ক তৈরি করার কাজটা যে করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। আমরা যদি এই অংশটার দিকে খেয়াল করি, এখানে কোনো প্রিপোজিশন নেই, সো এই অংশটাকে যোগ করতে পারছে না। আমরা যদি দেখি এইখানে একটা বোথ, এও কিন্তু প্রিপোজিশন নয়, সো এই অংশকে যোগ করতে পারছে না। তাহলে বাকি যে দুটি রয়েছে, ফর আছে এখানে, এখানেও ফর আছে, তার মানে এই দুটির একটা উত্তর হবে। এবার একটু খেয়াল করবেন, নন টু বা নন ফর কি লেখা আছে? দ্য ম্যানেজার ইজ নোন ফর, ম্যানেজার পরিচিত, কি হিসেবে পরিচিত দেখেন, বোথ, এখানেও বোথ আছে, বোথ, বোথ। হিজ আছে এখানে, এখানে হিজ নাই, এখানে হিজ আছে। বিষয়টা হচ্ছে কি, আমরা জানি অ্যান্ড এর উভয় পাশে সেম জিনিস থাকে, তাই না? তার মানে এই পাশে যে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে। প্রত্যেকটা প্রশ্ন এভাবে বিশ্লেষণ করতে গেলে কতদূর পর্যন্ত যেতে পারবো আমি জানি না, তবে যতগুলো আমি শেখাবো একটু মনোযোগ দিয়ে শিখবেন, কারণ প্যাটার্নটা বুঝতে পারলে আপনি সবই বুঝতে পারবেন। আর এখানে মিনিংটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে। আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলছিলাম, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন দেখতে পাচ্ছেন, তাহলে এই পাশেও কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউনই থাকবে, তাই না? এখন আমরা যদি খেয়াল করে, লেখা আছে হিজ লিডারশিপ অ্যান্ড ভিশন, তার মানে এখানে নাউন আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, এখানে নাউন আছে। যখন দেখবেন দুই পাশে এরকম একই স্ট্রাকচার ফলো করে, এগুলোকে বলা হয় প্যারালালিজম বা প্যারালাল স্ট্রাকচার। কিন্তু খেয়াল করেন, আমরা চাইলে প্রথমে যেহেতু আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়েছি, পরের বার শুধু নাউন দিতে পারি, কারণ অলরেডি এই পাশে পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, এখানে আর নতুন করে না উল্লেখ করলেও বোঝা যাবে যে ওখানে আছে। কিন্তু আমরা যদি দ্বিতীয়টাতে উল্লেখ করি কিন্তু প্রথমটাতে উল্লেখ না করি, তাহলে কিন্তু সেটা বোঝা যাবে না যে প্রথমটা আছে, কারণ প্রথমটা থাকলে তো আমরা দিতাম। তার মানে এই প্রশ্নটা ভুল, উত্তরটা হবে বি। আমার কথা বুঝতে পারছেন? অনেকটা এরকম, আমি সহজ করে দিই, যেমন হি ইজ পোর, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখানে খেয়াল করেন তো, এই হি ইজ কথাটা কই, এখানে আছে? নাই। কেন ভাই, কোথায় গেল তাহলে? একটু খেয়াল করবেন যে হি ইজ পোর, এই অংশটা, যে অংশটা সাবজেক্ট, এখানে সেই অংশটা সাবজেক্ট, সেটার জন্য এখানে আর উল্লেখ করার প্রয়োজন হয়নি। এটাও কিন্তু প্যারালিজম। ব্যাপারটা এখানে তাই ঘটেছে, যে এখানে অলরেডি হিজ আছে, এখানে না উল্লেখ করলেও এখানে আছে। কিন্তু আমরা যদি দ্বিতীয়টাতে উল্লেখ করি কিন্তু প্রথমটা না করি, সেটা আমার ভুল। তো সেটা বুঝতে পারছি কিনা স্যার? লিখে জানাবো, যদি কোনো প্রশ্ন থাকে তাও লিখে জানাবো কেন বি নাম্বার প্রশ্নের উত্তর হলো। তো শিক্ষার্থী, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করবেন, এই প্রশ্নটা দেখবেন। দেখবেন বিগত চাকরি পরীক্ষা এই প্রশ্নটি থেকে, এই টপিকটা থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। একটা হচ্ছে সো ডট ডট দ্যাট, আর একটা হচ্ছে সাস ডট ডট দ্যাট। এটা একটু শেখার চেষ্টা করবেন। সাস ডট ডট দ্যাট, এইটা থেকে আমরা প্রায় প্রশ্ন আসতে দেখছি। একটু খেয়াল করবেন, এই সো ডট দ্যাট এর মাঝখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভ বা শুধুমাত্র অ্যাডভার্ব বসতে পারে। যেমন আমরা কি বলতে পারি? সো গুড দ্যাট, সো উইক দ্যাট, সো ব্রিলিয়ান্ট দ্যাট, এটা বলতে পারি। কিন্তু মনে রাখবেন, সাস ডট ডট দ্যাট এর মাঝখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে না, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে না। খুব ক্লিয়ার কথাবার্তা। ওকে,
পরেরটা একটু খেয়াল করেন। পরের রুলসটা হচ্ছে যেটা বহুল প্রচলিত পরীক্ষা আসে, যেমন এই সো ডট ডট দ্যাট এর মাঝখানে নাউন বসতে পারে, আবার সাস ডট ডট দ্যাট এর মাঝখানেও নাউন বসতে পারে, এটার মাঝখানে নাউন বসতে পারে, আবার এটার মাঝখানে নাউন বসতে পারে। তাহলে পার্থক্য কি? দুইটা তো সেম হবে না। পার্থক্য হচ্ছে এই যে নাউনটা বসে হচ্ছে মেনি, মাচ, ফিউ, লিটিল, এই শব্দগুলো সহকারে সহযোগে সে নাউন হিসেবে বসে। যেমন আমি যদি বলি সো মেনি বয়েজ, সো মেনি বয়েজ দ্যাট, ঠিক আছে, এইভাবে বসতে পারে। আবার এইখানে যে সাস ডট অফ দ্যাটের সাথে নাউনটা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসবে। কেমন? যেমন আমরা বলতে পারি সাস গুড বুকস, সাস গুড বুকস দ্যাট, ঠিক আছে। তার মানে সাস যুক্ত যে শব্দটা থাকে, সাস ডট অফ দ্যাটের যে মাঝখানটা থাকে, সেখানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। কিন্তু এখানে ফিউ মানে লিটিল, মাচ, এগুলো সহযোগে নাউন বসে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এটা থেকে, একটা হচ্ছে সাস সো ডট ডট দ্যাট, আরেকটা হচ্ছে সাস ডট ডট দ্যাট। খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে শিখবেন, পরীক্ষা কিন্তু প্রশ্ন আসছে হোল আকারে এগুলো থেকে। এবং ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এগুলো প্রশ্ন আসে, আমরা একটু মনে হয় জানি যে আর্টিকেলের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তারপরে কি বসে? অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এই স্ট্রাকচারটা ফলো করে সাস। যেমন আমরা বলতে পারি সাস এ হট ডে, সাস আ হট ডে দ্যাট। খেয়াল করেন, প্রথমে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। কিন্তু এটা ভিন্ন স্ট্রাকচার ফলো করে। প্রথমে বসে অ্যাডজেক্টিভ, প্রথমে অ্যাডজেক্টিভ বসে, তারপরে আর্টিকেল বসে, তারপরে নাউন বসে। কেমন? যেমন ওই উদাহরণটা যদি আমরা সো দিয়ে লিখি, তাহলে বলতে হবে সো হোয়াট আ ডে দ্যাট। খেয়াল করেন, এবার আগে অ্যাডজেক্টিভ বসে, তারপরে আর্টিকেল বসে, তারপরে নাউন বসেছে। এর উপর ভিত্তি করে যদি আপনি এই প্রশ্নের উত্তরটা দিতে চান, নিশ্চয়ই 2 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে ফেলবেন। ইট ওয়াজ দ্যাশ দ্যাট দ্য টিম হ্যাড টু রিকোয়েস্ট অ্যান এক্সটেনশন। তো সেক্ষেত্রে নিশ্চয়ই প্রশ্নের উত্তরটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এই প্রশ্নটিতে আমরা যদি দেখি, সো দ্যাট তো এখানে আছেই, সো চ্যালেঞ্জিং এ টাস্ক। এবার দেখতে পাচ্ছি বেরি, এটা তো হবে না, এটাও হবে না, কারণ সো নেই, দ্যাট থাকলে সো ডট দ্যাট থাকে। তাহলে সাস ডট দ্যাট হতে পারে, অথবা সো ডট দ্যাট হতে পারে। খেয়াল করেন, সাসের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করি না, এই স্ট্রাকচারটা ফলো করি সো এর ক্ষেত্রে। তো উত্তরটা হবে এ, সো। এরপর এখানে আছে অ্যাডজেক্টিভ, তারপরে আছে আর্টিকেল, তারপরে আছে নাউন, ঠিক আছে। তো এই স্ট্রাকচারটা হিসেবে উত্তরটা হবে। তো সেক্ষেত্রে এই ছিল কথা। আমরা একটু 3 নম্বর প্রশ্নটা চলে যাবো। আপনি যদি একটু রেসপন্স করতেন, তাহলে আমার মনে হয় ক্লাসটি আরো অসাধারণ হতো। যেমন আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে যেন, এটা আমরা সবাই জানি। কিন্তু পরীক্ষায় আসে লেট অ্যালোন থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। লেট অ্যালোন মানে হচ্ছে চিন্তা করা যায় না বা ভাবা যায় না, চিন্তা করা যায় না বা ভাবা যায় না। ওর হ্যাড বেটার এবং উড রেদার, দুইটার মিনিং সেম। বরং ভালো বা তবুও ভালো, বরং ভালো বা তবুও ভালো, তবুও ভালো, বা দুইটা কাজের মধ্যে একটা বেশি ভালো, দুটি কাজের মধ্যে একটি বেশি ভালো, ঠিক আছে, এরকম বলা যেতে পারে। এবং এই দুটো হচ্ছে মডেলের কাজ করে, এটা কনজাংশনের কাজ করে, এটা তুলনা বোঝায়, চিন্তা করা যায় না, ভাবা যায় না, এরকম। এবং আমরা এইভাবে চিন্তা করতে পারি, লেট এলোনের এই পাশে সবসময় কম থাকে, কম, এবং এই পাশে সবসময় বেশি থাকে। হ্যাঁ, যেমন হি ক্যান নট ইট এ ম্যাঙ্গো, লেট অ্যালোন 10 ম্যাঙ্গোস। যে একটা আম খেতে পারে না, সে তো 10টা আমের কথা চিন্তাই করতে পারবে না। সেই পাশে দেখেন কম আছে, এই পাশে দেখেন লেট অ্যালোন এই পাশে বেশি আছে। এইভাবে তুলনা বোঝায়। তো বলছে রিডিং অ্যাজ এ হবি অন দ্য ওয়েন, রিডিং এ পড়ার অভ্যাসটা যে হবি হিসেবে কমে যাচ্ছে। পিপল হার্ডলি রিড নিউজ পেপার ড্যাশ বুকস, মানুষ নিউজ পেপারই পড়ে না, বই তো অনেক দূরের বিষয়। এটা সিনিয়র অফিসার আর্ট ব্যাংকের ইয়াতে এসেছিল লাস্ট 2025 সালের পরীক্ষায়। তো এখানে ডেফিনেটলি কি হবে? লেট অ্যালার্ট। তো আমরা পড়ার মতো পড়া পড়ি না, অল ফাউল জিনিস পড়ে বেড়াই। এই প্রশ্ন দেখেন, হু হু ইজ দ্যাট, হুম, এগুলো থেকে প্রশ্ন আসবেই পরীক্ষায়। তো এই প্রশ্নটার উত্তর দিবেন, নো ম্যাটার হাউ হার্ড আই ট্রাই টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। এটা কোনো বিষয় না যে আমি তাদেরকে কত চেষ্টা করেছিলাম বোঝানোর, দে জাস্ট wouldn't টেক মাই ওয়ার্ডস, তারা আমার কথা শোনেই নাই। ফর ড্যাশ, যা আমি বলছিলাম, ফর হোয়াট, ফর
হোয়াট, যা আমি বলছিলাম তা কিছু শুনে নাই। তাহলে ফর হোয়াট আই সেইড ড্যাশ। একটু খেয়াল করেন, এখানে অ্যানয়েড আছে ভার্ব, তাহলে ভার্বের সাবজেক্ট লাগবে, সাবজেক্ট হিসেবে হু বা হুইচ হিসেবে লাগে। এবার একটু খেয়াল করেন, বস্তুর ক্ষেত্রে তো আমরা হুইচ ব্যবহার করি, আমার কথা একটা শোনে নাই, হুইচ অ্যানয়েড মি ভেরি মাচ, যে আমার কথাটা শোনে নাই, ওটা আমার খুব খারাপ লাগছে, এটা বস্তু, আমাকে হুইচ ব্যবহার করতে হবে। তাহলে উত্তরটা হবে হুইচ, ভার্বের সাবজেক্ট হিসেবে বসলো। তাহলে উত্তর কোনটা আছে, হোয়াট এবং হুইচ, এটাতে আছে। দিস ইজ দ্য আনসার। আমরা পরবর্তী প্রশ্ন চলে যেতে চাই স্যার, 5 নম্বর যে প্রশ্নটা, ভোট, হি ভোট টু দ্যাশ ইজ ফাদার, মানে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার বিষয়ে অটল বা দৃঢ় আছে। একটু খেয়াল করেন তো, এখানে ম্যাক্সিমামই পরীক্ষায় আপনি টু দেখতে পাচ্ছেন, এরপরে যে ভার্বের বেস ফর্ম বসবে এটা আপনি মোটামুটি শিওর। এখন তাহলে আপনি যে কোনো একটা বসাতে পারেন। এখন আপনার মনে হচ্ছে যে রিফারেন্স দিব না, রিভেঞ্জটা কি, এটাও প্রতিশোধ, প্রতিশোধ, এটাও প্রতিশোধ, কিন্তু এটা ন্যায় ভাবে প্রতিশোধ, ন্যায়, ন্যায় ভাবে, ন্যায় উপায়ে প্রতিশোধ, ঠিক আছে? মানে আপনি তার ক্ষতি না করে ন্যায় ভাবে, মনে করেন তাকে আপনি মেরে ফেললেন, এটা এক ধরনের প্রতিশোধ না, অন্যভাবে ন্যায় ওয়েতে, বৈধ ওয়েতে যদি আপনি ইয়া করেন, প্রতিশোধ নেন, তাহলে সেটাকে অ্যাভেঞ্জ বলে। সো পরীক্ষা অনেকে এটা ভুল করেছিলেন হয়তো, যারা পরীক্ষা দিচ্ছিলেন, দিয়েছেন বা দিবেন, তারাও ভুল করার সম্ভাবনা থাকে হয়তো। তো প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই এইটা লিখে জানাবেন যে কোনটা উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী, ও এটা তো উত্তর আমি লিখে দিয়েছি, পরবর্তী প্রশ্নটা লিখে যাবেন, সরি, পরবর্তী প্রশ্নটা একটু লিখে জানাবেন, এই প্রশ্নটা নিশ্চয়ই একটু লিখে জানাবেন যে এই প্রশ্নের উত্তরটা কি হবে। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন সকলের রেসপন্স আশা করছি, আপনারা রেসপন্স করলে ক্লাস না অসাধারণ হয়ে ওঠে। আপনারা রেসপন্স করেও বুঝেছেন যে আসলেই রেসপন্স করলে ক্লাস অসাধারণ হয়ে ওঠে। আর রেসপন্স না বললাম না, আমি আমার একা একা কতক্ষণ বকতে পারবো, খুব বেশিক্ষণ বকতে পারবো, পারবো না। তো যতক্ষণ বকতে ভালো লাগবে বকে তারপর থেমে যাবো। ওকে, আচ্ছা, সিমন বল। কেউ কিছু বলছেন? এটা সিমন বল। সি নম্বর, এটা তো মুখে বলা যাবে না, প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে স্যার, প্রশ্নের উত্তর লিখতে হবে, মিলনের মতো বলতে হবে, পড়তে হবে, নকল আর হবে না। হ্যাঁ, So, ওই আর কি। শিক্ষার্থী নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি লিখে ফেলবেন। 6 নম্বর কত নম্বর, হ্যাঁ ভেরি গুড, দেখ এর একটু ভালো লাগছে না জানা, ছেলে মেয়েকে পড়াচ্ছি। দেখেন, আমি আপনাদেরকে সাবজেক্ট এগ্রিমেন্ট একটা নিয়ম শিখেছিলাম, যে এই যে শতাংশ, ভগ্নাংশ, এরা যখন থাকে তখন এর পরে দেখতে হয়, কিছু কিছু শব্দ ছিল যার পরে দেখতে হয়, অবদার পরে দেখতে হয়, তার মধ্যে এটা একটা। কি কি ছিল সেখানে, সেখানে এগুলো ছিল, আপনাদের মনে পড়বে, হাফ, পার্ট, মোস্ট, মেজরিটি, মেজরিটি, অল, সাম, নান। এই যে দেখেন শতাংশ, এর পরেরটাই ছিল ভগ্নাংশ। আমি বলেছিলাম এগুলোর পরে যখন অফ দা থাকে, এই অফ দার পরে দেখতে হয়, অফ থাকতে পারে বা অফ দাও থাকতে পারে, এর পরে নাউন দেখে ভার্বটা বসে। তার মানে এখানে যে সাবজেক্টটা থাকে, সেই সাবজেক্ট যদি আপনার সিঙ্গুলার হয়, তাহলে এর পরে যে ভার্বটা থাকে, সেই ভার্বও কি হয়, সিঙ্গুলার হয়। এইখানে যে সাবজেক্টটা থাকে, সেই সাবজেক্ট যদি প্লুরাল থাকে, তাহলে এরপরে যে ভার্ব থাকে, সেই ভার্বও কি হয়, প্লুরাল হয়, রাইট? সো আমরা একটু খেয়াল করি, এখানে আর্থ সারফেস রয়েছে, সো এটা ডেফিনেটলি ডেফিনেটলি সিঙ্গুলার। তাহলে আমার এর পরে যে ভার্বটা বসবে, সেই ভার্বটাও কিন্তু হবে কি, সিঙ্গুলার। একটু খেয়াল করি, আর্থ সার্ভিস পানি দ্বারা বেষ্টিত, এই পানি দ্বারা বেষ্টিত তো নিজে নিজে কাজটা হয় নাই, তাহলে প্যাসিভে করতে হবে। তাহলে প্যাসিভে করবো না অ্যাক্টিভে করবো, এটা পরে, এইটা আমাদের প্রথমে বাদ, কারণ এটা প্লুরাল, আমার লাগবে সিঙ্গুলার। এবার দেখেন এটা তো অ্যাক্টিভে আছে, ভার্ব ওয়ান থাকা মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকা, আমরা যে স্ট্রাকচার গুলো ছোটবেলা থেকে পড়ে আসছি সেই স্ট্রাকচার থাকা মানে সেটা হচ্ছে অ্যাক্টিভে আছে, ঠিক আছে? তো এটা অ্যাক্টিভে আছে, এই জন্য এটা বাদ, আমাদের প্যাসিভে করতে হবে। একটু খেয়াল করেন, পানি দ্বারা বেষ্টিত, চিরন্তন সূত্র জিনিসটা রয়েছে, তাহলে এটি প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, তাহলে পারফেক্টে করতে পারবো না, এটা বাদ। তাহলে উত্তরটা হবে ইজ কভার্ড বাই ওয়াটার, পানি দ্বারা বেষ্টিত। আশা করছি বুঝতে পারছেন, কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করে ফেলবেন। ডিলে, ডিলি, ডেইলি, ডিলি, ডেলি, ডিলি ডেলি মানে হচ্ছে অপচয়, ডিলি ডেলি মানে হচ্ছে ডিলি, ডেলি মানে হচ্ছে অপচয়, অপচয়, ঠিক আছে? তো বলছে ইফ ইউ ডিলি ডিলি ইউ ড্যাশ, ইউ ড্যাশ, তোমার এটা হবে। তো একটু খেয়াল করেন, এটা জিরো কন্ডিশনের মধ্যে ফেলে হিসেবে চিন্তা করতে পারেন, দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এখানে অলরেডি ইউ আছে, যদি তুমি সময়টাকে অপচয় করো, সময় অপচয়,
শুধু অপচয় না, সময় অপচয়। সময় অপচয় করো তাহলে তোমার কাজটা কি হবে? ডেফিনেটলি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে যুক্ত হয়েছেন, দ্রুততার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কাজটা কি হবে? সাবজেক্ট আছে, সাবজেক্টের ভার্ব দিয়ে শুরু হবে। সাবজেক্ট আছে, সাবজেক্টের পর কি দিয়ে শুরু হবে? ভার্ব দিয়ে শুরু হবে। তো শিক্ষার্থী একটু দ্রুততার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের উত্তরের পরেই আমি সঠিক উত্তরটা দিয়ে দিব। আপনি সময় অপচয় করলে কি হবে? আপনি পড়ার সময় সঠিক সময় সঠিক পড়াশোনা করতেছেন না, যে কাজটা যখন করার কথা সেই সময় সেটা করতেছেন না, সময় অপচয় করতেছেন, তাহলে আপনার কাজটা কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? অ্যাবসলিউটলি সাথের বি, কাজটা স্লো হয়ে যাবে। ইউ ডু ইউর ওয়ার্ক স্লোলি, তোমার কাজ স্লোলি করতেছো। ইফ ইউ যদি এটা সময় নষ্ট করো তাহলে তোমার কাজটা কি হয়ে যাবে? স্লোলি করবে বা স্লোলি হয়ে যাবে। তো এই প্রশ্নটা পরীক্ষা আসতে দেখা যায় প্রায়। আমরা এই প্রশ্নটা দিতে পারছি কেন? যে প্রশ্নগুলো আছে সবই বিগত বছরের প্রশ্ন আসলে। তো এই প্রশ্নগুলো যদি আপনি পারেন, এই প্রশ্নগুলো যদি প্যাটার্নটা ধরে নিতে পারেন, তাহলে আপনি অন্য যে কোনো প্রশ্ন ওইভাবে পারবেন আর কি। So they never gave a thought to probable future problems when the plans dash 5 years ago. আচ্ছা, 5 years ago আছে, এটা কোন টেন্স নির্দেশ করতেছে? Past ago, yesterday, long ago, long since, last time, last plus time, last day, last year, last night, last month, last week, এরকম যদি থাকে সেগুলো past indefinite tense নির্দেশ করে। কি নির্দেশ করে? past indefinite tense নির্দেশ করে। past indefinite tense নির্দেশ করে। তো past indefinite tense মানে তো verb to, কোনটাতে verb to আছে? আমরা দেখতে পাচ্ছি এটাতে verb to নাই, এটাতেও verb to নাই, এটাতেও verb to নাই, শুধু এটাতে আছে। একটু খেয়াল করেন, এটা তো নিজে নিজে হবে না, প্ল্যানটা নিজে নিজে তো বাস্তবায়িত হয়নি 5 বছর আগে, তাই না? তাহলে এই যে নিজে কাজটি যেতে হবে না, এটাকে তো প্যাসিভলি করতে হবে। এখানে উত্তরটা হবে বি নাম্বারটা। খুবই সহজ বিষয়। আর এগুলো না দেখলেও তো আপনি টেন্সের নির্দেশন করেই সহজে উত্তর দিয়ে ফেলতে পারছেন আসলে। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। এই প্রশ্নটা, আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন দ্যাট ইউ ড্যাশ টু। ওকে, এইটা খুব সহজ প্রশ্ন। আপনি যদি খুব সহজে করতে চান তাহলে এখানে খেয়াল করেন, টু আছে। টুটা একটা প্রিপোজিশন যার পরে ভার্বের বেস ফর্ম বসে। প্রিপোজিশন যার পরে কি বসে? ভার্ব এর বেস ফর্ম বসে, বেস ফর্ম, তাই না? তাহলে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। দেখেন এই ওয়াজ ওয়্যার, এটা তো বি ভার্ব, এদের বেস ফর্ম হচ্ছে বি, বেস নেই। ওকে, এই আর এরও বেস কিন্তু বি, তাহলে বেস নেই। আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের বেস ফর্ম কিন্তু যারা জানেন না তাদেরকে বলছি, এদের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। এম ইজ আর ওয়াজ এর বেস ফর্ম যেমন বি, হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ, আর ডু ডিড ডাজ এর, ডু ডিড ডাজ এর বেস ফর্ম হচ্ছে ডু। তাহলে উত্তর কোনটা হবে? টু এর পরে যেহেতু ভার্বের বেস ফর্ম এটা। সো প্রশ্ন আপনার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু আমার সাথে প্রশ্ন সলভ করলে আপনার কাছে মনে হবে এটা কোনো প্রশ্নের মধ্যে পড়ে না। আসেন আমরা পরের দিকে চলে যাই। এই প্রশ্নগুলো কিন্তু অনেক বড় বড় প্রশ্ন, বড় বড় লিখছি বলে প্রশ্ন ছোট মনে হইতেছে, ঠিক আছে? তো এই সব প্রশ্ন দেখে অনেকে একটু ভয় টাইপ পেয়ে যান আর কি। দেখেন প্রশ্নটা, দেখেন এটা ড্যাংলিং মডিফায়ার একটা ওয়ার্ক। ড্যাংলিং মডিফায়ার, প্রথম কাজটা যে করে পরের কাজটা সে থাকে। কিন্তু এখানে একটু খেয়াল করেন, এই পাশে যে সেন্টেন্সটা আছে এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট। আমরা কি জানি একটা সেন্টেন্স যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অপর সেন্টেন্সটা কি হয়? পাস্ট পারফেক্ট, তাই না? এখন ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে কি হয়? প্রথম যে অংশটা সেখানে তো সাবজেক্ট ভার্ব থাকতে পারে না, সাবজেক্ট বা ভার্ব থাকতে পারে না, কি থাকে? ওয়াই হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, নাহলে হচ্ছে প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, নাহলে হচ্ছে বিফোর আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, নাহলে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি থাকে, নাহলে বিং প্লাস ভার্ব থ্রি থাকে, নাহলে শুধু ভার্ব প্লাস আইএনজি থাকে, নাহলে ভার্ব থ্রি থাকে, এরকম কিছু থাকে। তাহলে একটু খেয়াল করেন, এটাতে সেটা নাই, এটাতে সেটা নাই, এটাতে সেটা নাই। আর এটা বিপরীত কোনো অর্থ বোঝাচ্ছে না যে আমরা দো অল দো দিয়ে করবো। অল দো, দো, বাট এগুলো বিপরীত অর্থ প্রকাশ করে। বিষয়টা বুঝতে পারছেন যে এইটা করছি বলে ওইটা। এবার একটু খেয়াল করেন, বলছে দো হি হ্যাড কমপ্লিটেড হিজ অর সাকসেসফুলি রোই ওয়েন্ট টু কলেজ হিজ পেমেন্ট। এ করছিল বলে তার পেমেন্ট বিপরীত? নো। তাহলে বিপরীত না হলে দো আমরা ব্যবহার করতে পারবো না। এবার আপনি চিন্তা করেন, এই যে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, এটাকে তো পাস্ট পারফেক্ট রাখা যাবে না। ওই যে আমার হ্যাডটা ছিল ওটাকে আমরা যদি নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই তাহলে ওর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে ভার্ব থ্রি হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে উত্তর কোনটা হবে? সি নাম্বার, হ্যাভিং কমপ্লিটেড হিজ ওয়ার্ক সাকসেসফুলি, সে তার কাজ শেষ করে, এই কাজটা যে করেছে পরের সাবজেক্টে শেষ হবে। কাজটা সে কে করছে? রহিম। তার পরের সাবজেক্টে দেখেন রহিম আছে, রহিম ওয়েন্ট টু কালেক্ট হিজ পেমেন্ট, সে তার পেমেন্ট কালেক্ট করতে গেছিল। এবার ঠিক আছে, কাজটা শেষ করছে আগে, পেমেন্ট করতে কালেক্ট করতে গেছে পরে, কিন্তু এখানে বিপরীত জিনিস বোঝাচ্ছিল এই জন্য এটা উত্তর হয়নি, ঠিক আছে? আর পরে এটা তো আরো উত্তর না, যে অ্যাজ লং অ্যাজ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড উইথ, উইথ কি? উইথ দিয়ে কি এখানে কোনো এটা দিয়ে যুক্ত করতে পারে? পারে না, এই জন্য এটা এমনিতেই বাদ। তো শিক্ষার্থী পরেরটা চলে যাব, 11 নম্বর প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব সিনিয়র অফিসারের প্রশ্ন আপনাদেরকে সলভ করাচ্ছি, সব অফিসারের প্রশ্ন আসলে সলভ করাচ্ছি, হ্যাঁ? সেটা আইবি হোক না বিআইবিএম হোক, কোন ফ্যাকাল্টি নিচে আমার বিষয় না,
আমরা সব বিগত বছরের প্রশ্ন সলভ করে ফেলতেছি, মানে এই টাইপের এই ক্যাটাগরির। আসেন, ইট ওয়াজ দ্যাশ দ্যাট মিনা কুডেন্ট ফিনিশ ইট অ্যালোন। কারো সন্দেহ থাকলে এই প্রশ্ন লিখে সার্চ করতে পারেন। হ্যাঁ, আচ্ছা দেখেন তো এই টপিকটা আপনাদেরকে শেখাইছি কিনা। একই টপিক থেকে দুইবার প্রশ্ন আসছে, তাহলে এবার তো আপনাদের পারা উচিত। ঠিক আছে, তো দেখা যাক কে কে পারে। আমি বলেছিলাম সাসের ক্ষেত্রে সোজা নিয়ম, আর হচ্ছে সোয়ের ক্ষেত্রে বাঁকা নিয়ম। সোর অর্ডার দ্যাটের ক্ষেত্রে বাঁকা নিয়ম। তাহলে এখানে হচ্ছে আর্টিকেল, সরি অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল প্লাস নাউন, আর এখানে হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এটা আমরা সোজা নিয়ম হিসেবে চিনি, তাই না? তো কোনটা হবে? সাস যেহেতু আছে তাহলে সোজা নিয়ম হবে, তাহলে এটা উত্তর। যে কোনোদিন এটা দেখেনি ও কোনোদিন এটা উত্তর দিতে পারবে না, কারণ ওতে রুলস এর মধ্যে পড়েনি। সাধারণত স্যাররা গ্রামার পড়াতে গেলে কটা নির্দিষ্ট টপিক পড়ায়, ওই টপিকের মধ্যে কি টপিক আছে? নাই তো, তাহলে আপনি পড়বেন কোথায়? আসেন, সো 12 নম্বর প্রশ্নটা দেখতে হবে। দিস বক্স ইজ ভেরি হ্যাভি ড্যাশ মি হ্যান্ড। মানে এটা খুব ভারী, তুমি কি আমাকে একটু সাহায্য করবে কিনা? মি হ্যান্ড, আমাকে একটু হাত দেওয়া, আমাকে একটু হাত বাড়াই দেওয়া, মানে কি হাত সাহায্য করা, তাই না? হাত দেওয়া মানে কি হাত কেটে দিবেন নাকি? আমার কষ্ট হইতেছে, জিনিসটা খুব ভারী, তার মানে কি আপনি হাত দেন মানে হাত কেটে দিবেন? নো, হাত দেওয়া মানে সাহায্য করা বুঝাইতেছে। তো কাউকে সাহায্য করা ভদ্রতার ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করে থাকি। তো ডেফিনেটলি উড ইউ মাইন্ড গিভিং মি ইউর হ্যান্ড। গিভিং মি হ্যান্ড, কিছু মনে না করলে একটু সাহায্য করবে, নাকি হাত দিবে বলবো? নো, হাত দিবে না, এটা সাহায্য করবে। সো ডেফিনেটলি উত্তর কোনটা হলো? এ। আমি একটু আশা করছি, বিনীতভাবে অনুরোধ করছি যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, একটু রেসপন্স করতে হবে ভাই, একটু সিরিয়াস হতে হবে পড়াশোনা নিয়ে। হ্যাঁ, চাকরি পাওয়াটা কতটা কঠিন এটা যতক্ষণ না পর্যন্ত উম এই বাজারে প্রবেশ করছেন ততক্ষণ রিয়েলাইজ করতে পারবেন না। হ্যাঁ, আর প্রিপারেশন কোনোদিন কমপ্লিট হয় না, প্রিপারেশন এরকমই হয়, এটা দিয়েই কিন্তু চালিয়ে যেতে হবে। বলা হচ্ছে দ্য সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভস, মানে সাইকোঅ্যানালিটিক মানসিক পার্সপেক্টিভে ধারণার দিক থেকে ফ্রয়েডের একটা থিওরি আছে অফ ড্রিম সাজেস্ট, স্বপ্ন নিয়ে। আপনারা জানি যে স্বপ্ন নিয়ে একটা ফ্রয়েডের তত্ত্ব আছে যে মানুষ সেগুলোই স্বপ্ন দেখে যা সে সারাদিন করে, যা সে সারাদিন চিন্তা করে, অথবা যে বিষয়গুলো, যে আহ জিনিসগুলো তার মধ্যে পরিপূর্ণতা পায়নি। আপনি চিন্তা করেছেন যে ঐশ্বরিয়াকে বিয়ে করবেন কিন্তু পরিপূর্ণতা পাননি, এটা তাহলে কি হয়েছে? রাত্রে আপনি ঐশ্বরিয়া নিয়ে স্বপ্ন দেখেছেন। বিষয়টা বুঝতে পারছি যে অপরিপূর্ণ ইচ্ছা, বাসনা, কামনা এগুলোই স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। এটা হচ্ছে ফ্রয়েডের একটা তত্ত্ব বা থিওরি। এটা আপনারা এইচএসসি তে পড়ার কথা, জানি না পড়ছেন কিনা। তো বলছে দ্যাট ড্রিমস আর প্রেজেন্টেশন অফ আনকনশিয়াস ডিজায়ার, যে বলতেছে স্বপ্ন হচ্ছে আমাদের অবচেতন মনের যে আকাঙ্ক্ষা আছে, যেটা পূরণ হইতেছে না, সেইটার একটা প্রকাশ। ঠিক আছে, তো এখানে বলছে আহ মানুষ মানসিক ধারণার দিক থেকে, বা মানসিক ধারণার সামঞ্জস্য পূর্ণতার দিক থেকে, আর এই সামঞ্জস্যতার দিক থেকে বা ওই ধারণার দিক থেকে এটা বোঝানোর জন্য একটা ইয়া করা হয়। ইন স্পাইট অফ ব্যবহার করা যাবে না, কারণ এটা বিপরীত বোঝাচ্ছে না। ইন অর্ডার টু, জন্য কারণে উদ্দেশ্য বোঝাচ্ছে না। ইন টার্মস অফ, ও কোনো প্রয়োজন নেই, এটা সেম উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। তো ডেফিনেটলি উত্তরটা হবে কনসিস্টেন্ট উইথ দা সাইকোঅ্যানালিটিক পার্সপেক্টিভের ভিত্তিতে, মানে ধারণার ভিত্তিতে বা অনুসারে, হ্যাঁ, বা সামঞ্জস্যতার ভিত্তিতে। সেটা আশা করি বুঝতে পারছি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আনলাইক মোস্ট আদার ডিজিজ, মানে অন্য রোগগুলোর মতো না, এটা কিন্তু একটা টেকনিক মডিফায়ার। কি বলছে? লেফ্রোসি, লেফ্রোসি মানে হচ্ছে কোষ্ঠ রোগ বা কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠ টাইপের রোগ। হ্যাঁ, কোষ্ঠ কোষ্ঠ রোগ। হ্যাঁ, সো লেপ্রোসি যে একটা রোগ, এই রোগটা আর ফলশ্রুতিতে আপনার আইসোলেশনে থাকতে হয়। আইসোলেশন শব্দটা আগে না বুঝলে এখন মনে হয় আমাদের কাছে ইজি, কারণ 2019 সালের প্রশ্ন, তো এই সময় আইসোলেশন মানুষ বুঝতো না। করোনাটা তো এসেছে 2020 সালে, তারপর আমরা আইসোলেশন সম্পর্কে বুঝতে পেরেছি, তাই না? তো এইটার এই এই রোগের কারণে, মানে অন্য রোগের মতো না এই রোগটা, এই রোগটা যেহেতু আছে, তাহলে এই রোগের কারণে, এই রোগের ফলশ্রুতিতে আইসোলেশনে থাকতে হয়, আলাদা রুমে থাকতে হয়, আলাদাভাবে থাকতে হয়। তো এটার ফলশ্রুতিতে যেহেতু বোঝাচ্ছে, তাহলে রেজাল্টস ইন আইসোলেশন, এটার পরিবর্তে এটার ফলশ্রুতিতে আপনাকে আলাদা হয়ে থাকতে হয়, ভিন্ন রুমে থাকতে হয়, আইসোলেশনে থাকতে হয়, একাকী থাকতে হয়। ওকে স্যার, এই প্রশ্নটা উত্তরটা দিবেন। প্রশ্নটা খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করলে পারবেন। টু কাম টু দ্য ফোর মিন্স টু বিকাম কি? এটার মানে হচ্ছে আরো বেশি প্রসিদ্ধ, আরো বেশি দক্ষ, আরো বেশি সুপরিচিত হয়ে যাওয়া। তাহলে ইংরেজিটা কি হবে দেখি? কে কে এই প্রশ্নের উত্তর দিতে পারেন? আমি কিন্তু বলে দিয়েছি ভাই, এরপরে যদি না পারেন তাহলে আমার আর কিছু করার থাকবে না আসলে। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য অ্যান্সার। কি হবে?
প্রমিনেন্ট, প্রসিদ্ধ বা বিশিষ্ট। এই বিষয়গুলো কি বিগত বছরের প্রশ্নগুলো পড়লে মোটামুটি কমন পাওয়া যায়, এগুলো নিয়ে খুব বেশি হেজিটেট হইতে হয় না। আমরা অনেক অনেক পড়ি তো, আমাদের একটু লোভ লালসা হয়তো বেশি। দ্য এভিডেন্স দ্যাশ উইথ হোয়াট ওয়ান অলরেডি নোস। সো বলছে এভিডেন্স হচ্ছে ওটার সাথে মিলিয়ে, এভিডেন্সের সাথে মিলিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে what we what one already knows, প্রত্যেককে মানে একজন এই বিষয়টা অলরেডি জেনেছে। সো এইটা প্রেজেন্ট পারফেক্টলি করলে ভালো হতো, যাই হোক যেহেতু নেই সেটা আমার দরকার নেই। প্রশিক্ষার্থী নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। 16 নম্বর প্রশ্নের উত্তর, প্রশিক্ষার্থী এই মধ্যে যারা যুক্ত রয়েছেন 16 নম্বর প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলবেন। 16 নম্বর প্রশ্নের উত্তর। ভাই আমি একটা কথা বলি, প্রায় ক্লাসে বলি যে আপনার তো উত্তর জানার দরকার নেই ভাই, আপনি জানলেও উত্তর লেখেন, আপনি না জানলেও উত্তর লেখেন, তাহলে কি হবে? আপনার উত্তর তো হয় সঠিক হবে না ভুল হবে। সঠিক হলে আপনি যেটা গেলেন যে এটা হতো এটা হয়, আর ভুল হলে আপনি জানলেন যে কেন এটা ভুল হয়েছে। তো আপনি যদি পার্টিসিপেট না করেন ভাই, তাহলে আমি তো আপনাকে জোর করে পার্টিসিপেট করাতে পারবো না, এটা তো পসিবল না, রাইট? সো নিশ্চয়ই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে অবশ্যই অবশ্যই পার্টিসিপেট করবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে উত্তর হয়েছে কারো হয়নি। এই যে আমরা প্রথম দেখতেছি দ্য এভিডেন্স উইথ হোয়াট ওয়ান অলরেডি নোস, এভিডেন্সটা হচ্ছে ওইটা সম্পর্কিত যা আমরা জানি, যা একজন জানে বা ও জানে, এটার সাথে সম্পর্কিত। কোনো কিছুর সাথে সম্পর্কিত, কোনো কিছুর সাথে সম্পর্কিত টাই আমরা কি করি, এইটার সাথে একটা বাধায় সম্পর্ক জোড়াই দিই, তাই না? তো এই যে দুটা আলাদা ছিল, এটা বেঁধে সম্পর্ক জোড়াই দিলাম না, এটা হচ্ছে সম্পর্কিত, টাইজিং। হ্যাঁ, সম্পর্কিত সাথে সম্পর্কিত। সো উত্তরটা কি হবে? টাইজিন। আর এটা তো আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে 12 এর সাথে এস বিএস যুক্ত হয়। সো ওটা বলে সময় নষ্ট করার দরকার নেই। এই প্রশ্নটা দেখেন, প্রশ্নটা একটু খেয়াল করবেন, একটু কোঅপারেট করেন, তাহলে আমরা অনেক দিন যেতে পারবো। ইট টু ইট হাম্বল পাই, এই টু হিট হাম্বল পাই মানে কি? টু ইট হাম্বল পাই মানে কি? কারণ হচ্ছে ক্ষমা চাওয়া, কারোর কাছে দুঃখ প্রকাশ করা, ভুলের জন্য অ্যাপোলোজাইজ করা, রাইট? সো দেখবেন আমরা অনেকেই যারা একটু পশ ইংলিশ ব্যবহার করে তারা সরি পরিবর্তে বলে অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ, ঠিক আছে? সো এই যে একটু পশ ইংলিশের ক্ষেত্রে অ্যাপোলোজাইজ শব্দটা ইউজ করে, আর আমরা খাঁটি বাঙালি আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ খুবই যারা হচ্ছে বলে সরি ভাই ভুল হয়েছে ভাই, এরকম। সো অ্যাপোলোজাইজ টু হিট হাম্বল পাই। ওকে, সো দিস ইজ দ্য অ্যান্সার। সো আপনি এই ধরনের ইডিয়মস গুলো ডেফিনেটলি পরে পরীক্ষা হলে যাবেন, বিশেষ করে আইভি এর পরীক্ষাগুলো যদি আপনি দিতে চান, সো ডেফিনেটলি এগুলোতে গুরুত্ব আপনাকে দিতে হবে। দ্য ম্যান, আমি আপনাকে প্রশ্ন অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করতেছি ভাই যে এখানকার প্রশ্ন কি কি টাইপের আসে। তো সেই প্রশ্নগুলো, এগুলো কিন্তু আমরা যে গ্রামার গুলো রেগুলার ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি কিছুটা বাইরে। দ্য ম্যান হু ফলোস হিজ নোজ অ্যাকচুয়ালি ফলো হিজ ড্যাশ। এই যে দেখেন, যে মানুষ তার নাককে অনুসরণ করে, নাক অনুসরণ মানে কি? কোনো কিছু অনুসরণ করা, কোনো কিছু প্রকৃতি প্রবৃত্তি সম্পর্ক মেনে চলা। অ্যাকচুয়ালি ফলো হিজ কি? সে তার নাককে ফলো করতেছে, সে যেদিকে নাক বরাবর যাইতেছে তার মানে সে যেটা চায় ওইটাই করতেছে, তার প্রবৃত্তি যা সহজাত আচরণ যেটা সেটাই করতেছে। তাহলে এই প্রবৃত্তি বুঝাইতে কি বোঝার কোন শব্দটা ব্যবহার করা হয়? প্রবৃত্তি বা সহজাত আচরণের ক্ষেত্রে আমরা কোন শব্দটা ব্যবহার করি দেখি, কে কে বলতে পারে? কি কি বলতে পারে একটু আপনাদের উদাহরণগুলো দেখতে চাই, প্রশিক্ষিত মানে আপনাদের উত্তরগুলো দেখতে চাই, সরি। লিখবেন স্যার প্লিজ। অ্যাবসলিউটলি ফলোস হিজ ইনস্টিংক্ট, যে তার নাককে ফলো করে, নাক বরাবর যাইতেছে, নিজের ইচ্ছা মতো চলতেছে, নিজের সহজাত প্রবৃত্তি ফলো করছে, সে তার প্রবৃত্তিকেই, তার আচরণকেই, তার যেটা নেচার, যেটা অভ্যাস, ওটাকেই মূলত মেনে চলছে, ওটাকেই মূলত অনুসরণ করছে, এটা বোঝায়। সো ডেফিনেটলি এটা হবে ইনস্টিংক্ট, রেশনাল বা প্যাশন এন্ড মেমোরি আর এগুলো হওয়ার কোনো সুযোগ নেই। A lame duck organization is one which needs কি? একটা ভঙ্গুর প্রতিষ্ঠানের যার নিডস কি প্রয়োজন হয়? বলেন তো একটা ভঙ্গুর প্রতিষ্ঠানে কি প্রয়োজন হয়? দেখি খারাপ, এটা নষ্ট। আর ডাক দেখে, ডাক দেখে তো বুঝেন যে ডাক মারছে মানে কি, ডিম পারছে মানে কি, ওরা ফেল করছে। তো ডাক, লিন ডাক অর্গানাইজেশন, ভঙ্গুর প্রতিষ্ঠান, ইজ ওয়ান হুইচ নিডস। আপনি সব পরীক্ষা হলে তো সব জিনিসের মিনিং জানবেন না, তো ওই যে একটু জ্ঞানী বোঝে ঠায় ঠরে, ওই একটু ঠায় ঠরে বুঝে নেবেন যে এটা দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করছে। তাহলে ভঙ্গুর প্রতিষ্ঠান, নর্মাল প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের কি প্রয়োজন? বলেন তো কি প্রয়োজন দেখি, তার কি মাথায় আসতেছে? লেখেন ভাই, লেখেন। আপনার উত্তর ভুল হোক, আপনি লেখেন, আপনাকে লিখতে হবে। অনেকে বলে স্যার আমি রিটেন পারে না। ভাই আপনি কয়দিন 2 পেজ করে লেখার অভ্যাস করছেন? কবে একটু লিখছেন? লেখেন না তো, শুধু পারি না পারি না পারি না জানি না, এভাবে করলে কখনোই হবে না। হ্যাঁ, চেষ্টা করতে হবে, আপনি পারবেন। না পারার কিছুই নেই,
এখানে যারা পড়াচ্ছে, যারা চাকরি করতেছে, তারা আকাশ পাতাল মরগ্রহ ফুড়ে বিশাল ব্রেন নিয়ে জন্মগ্রহণ করে নাই। ওনাদের যা আছে আপনারা তাই আছে, আপনিও পারেন, কিন্তু আপনি ভয় পান, আপনি চেষ্টা করেন না, আপনি অলস, আপনি রিল দেখেন খালি। ঠিক আছে, পরিশ্রম করেন, অবশ্যই পরিশ্রম সাফল্যের প্রস্তুতি। আচ্ছা, সো যেটা নিয়ে কথা বলছিলাম, 19 নম্বর প্রশ্ন, তাহলে কি উত্তর হবে? ওই যে সাপোর্ট দরকার, তাদের তাদের বঙ্গ প্রতিষ্ঠানে কি দরকার? সাপোর্ট দরকার। আমরা তাহলে পরবর্তী প্রতিষ্ঠানে প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা দেখেন 2বার প্রশ্ন এসেছে, সো ডেফিনেটলি প্রশ্নটাকে গুরুত্ব দিবেন। সিলেক্ট দ্য রাইট ফর্ম অফ ভার্ব। The canophilist went to Katabon and found dogs in cage is for sale. সেখানে কাটাবনে গেছে, কাটাবন ছিলেন তো ঢাকায়, তো সেখানে গেছে, সেখানে হচ্ছে কেজের মধ্যে কুকুর রাখা হয়েছে বিক্রির জন্য, বিক্রির উদ্দেশ্যে। সো ডেফিনেটলি খেয়াল করবেন, এটা একটা সহজ উপায়। দেখেন এই সেন্টেন্স অলরেডি ফাইনাল ভার্ব আছে, এখানে এই অংশের একটা ফাইনাইট ভার্ব আছে, এই অংশের একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এই সেন্টেন্স গুলো তার ফাইনাইট ভার্বের প্রয়োজন নেই। ফাইনাইট ভার্ব বলতে আমরা কাকে বুঝি? ভার্ব 1, ভার্ব 2 এগুলোকে বুঝি, তাই না? তাহলে এখানে আপনার প্রয়োজন কি? নন ফাইনাইট ভার্ব। এখন নন ফাইনাইট ভার্বের মধ্যে 2 প্লাস ভার্ব 1 আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, আবার ভি3 আছে। এই ভার্ব প্লাস আইএনজি আমরা তখন ব্যবহার করি যখন নিজে করা বোঝায়, নিজে করা, নিজে করা। দেখেন তো কুকুরগুলো কি নিজে খাঁচার মধ্যে গেছে? না। আর যখন নিজে না করা বোঝায়, নিজে না করা বোঝায়, তখন ভি3 হয়। দেখেন তো কুকুরগুলোকে নিজের খাঁচার মধ্যে গেছে, যায়নি, তার মানে নিজে না করা বুঝাইতেছে, তার মানে ভি3 নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তাহলে কেপ্ট রাখা হয়েছে ইন কেসেস, খাঁচাগুলোতে। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখানে ফাইনাইট ভার্ব দিলে কিন্তু আপনি ধরা খাবেন, এটা কিন্তু এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে বসেছে। হ্যাঁ, বাকিগুলো কিন্তু সব ফাইনাইট ভার্ব। এখানে দেখেন ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, এটাও ফাইনাইট ভার্ব, তো এগুলো কিন্তু কোনোভাবে উত্তর নেওয়া যাবে না, পরীক্ষায় এটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো আইবি এই প্রশ্নগুলো করলে কেন ভুল হয় আমাদের, বুঝতে পেরেছেন? ওরা প্রশ্ন করতেছে কোথায় আর আমরা পড়তেছি কোথায়, বিষয়টা বুঝছি। আচ্ছা, আমরা একটু সামনের দিকে চলে যাই। এই প্রশ্নটা দেখেন, সেডেন্টারি ওয়ার্কার, সেডেন্টারি ওয়ার্কার মানে বুঝেন তো, যারা বসে বসে কাজ করে, নিয়মিত কাজ করে, হ্যাঁ, এক জায়গায় বসে কাজ করে। ওয়ার্কার রিকোয়ার্স মোর ক্যালোরিজ, তাদের বেশি ক্যালোরির প্রয়োজন হয় দেন ড্যাশ ওয়ান, মানে যারা আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তর না বলি, আপনারা একটু দেন, তারপর আমি না উত্তরটা দিই। আপনারা কোনটা উত্তর মনে করছেন সেটা দেন, তারপর না হয় আমি উত্তরটা দিই। সেক্ষেত্রে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই 21 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ডেফিনেটলি চেষ্টা করেন ভাই, আপনার উত্তর ভুল হোক। একটা হচ্ছে বসে বসে নিয়মিত যারা চাকরি করতেছে তাদের বেশি কাজ দরকার হয়, যারা হচ্ছে এর বিপরীত, তারা এর বিপরীত বুঝাবে, এই যে দেন রয়েছে, তার মানে তুলনাযোগ্য বোঝাচ্ছে। আ ড্যাশ ওয়ান, কি ধরনের ওয়ান? ডেফিনেটলি মোবাইল ওয়ান, মানে যারা স্থায়ী না। তার মানে যারা স্থায়ী তাদের বেশি কষ্ট হয়, যারা অস্থায়ী তাদের কম কষ্ট হয়। বিষয়টা বুঝতে পারছি? মোবাইল মানে কি, এখানে যায় সেবা দেয়, সেখানে যায় সেবা দেয়, ইচ্ছা হলে দেয়, না দিলে দেয় না। আর ওটা তো ফিক্সড, ওদের কাজ করতেই হবে। বিষয়টা বুঝতে পারছি? সো মোবাইল ওয়ান। সেক্ষেত্রে এই প্রশ্নটি দেখেন, বলা হচ্ছে আই উইল বি লেট, মিনিংটা বোঝার চেষ্টা করেন। আই উইল বি লেট, এটা আর্টস ফ্যাকাল্টি ঢাকা ইউনিভার্সিটি প্রশ্নের জন্য, প্রশ্নটা কিছুটা সহজ। সো আই উইল বি লেট, আমার দেরি হতে পারে, প্লিজ ড্যাশ লাঞ্চ উইদাউট মি, যদি তোমার দেরি হবে তার মানে তোমরা বসে থাকো, আমি আসলে খাইও নাকি, এরকম কিছু। দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারে। ইউজ ইয়ার কমন সেন্স এন্ড আনসার দ্য কোশ্চেন। ভাই উত্তর দেন, ক্লাসে শুধু বসে থাকলেই শিখে ফেলা যায় না, আপনার পার্টিসিপেশন দরকার হয়। অমুক স্যার ভালো পড়াইতেছে না, তমুক স্যার অমুক বুঝতেছি না, তমুক বুঝতেছি না। ভাই আপনার পার্টিসিপেশন, আপনার এফোর্ট কতটা ছিল? স্যার অমুক চাকরি পেয়ে গেছে, আমি পাচ্ছি না, অমুক কয় ঘন্টা পড়েছে এটা খেয়াল করেছেন? করেননি তো। স্যার অমুক তো টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, মানে আমি তো অনেক মেধাবী, নিজের অনেক পণ্ডিত মনে করি, আমি তো চাকরি পাচ্ছি না, টিকতেছি না একটাও। ওটাই সমস্যা, বেশি বোঝেন এক লাইন। যারা এই পথে হেঁটেছে তারা আপনার থেকে কিছুটা হলেও বেশি জেনেছে, তাদের এই কথাগুলোকে মূল্যায়ন নেবেন, যে কোনো একজন মানুষকে মেন্টর মনে করবেন, সেই মানুষটার কথাবার্তা অনুযায়ী পড়াশোনার চেষ্টা করবেন, কারণ আপনি এক একজনের সাকসেস হিস্ট্রি দেখবেন এক এক রকম। তো প্রত্যেকে তার নিজস্ব অ্যাঙ্গেল থেকে কথা বলে, তাই না? চাকরি যেহেতু আপনার একটা দরকার, তো যেহেতু তার অ্যাঙ্গেল থেকে কথা বলে, আপনি যদি ভিন্ন ভিন্ন মানুষের সাকসেস হিস্ট্রি, ভিন্ন ভিন্ন মানুষের স্ট্রাগল পড়ে সেই অনুযায়ী পড়তে চান, 2 দিন পর পর একটা স্ট্র্যাটেজি নেন, তাহলে তো হবে না ভাই। বুঝতে পেরেছেন আমার কথা? একজন মানুষের বেসিক নির্দেশনা অনুযায়ী পড়বেন, যাকে আপনার ভালো লাগে, যে যাকে আপনি মনে করেন যে এই মানুষটার কথা শুনলে হয়তো আমি ভালো কিছু করব, সেই মানুষটার পরামর্শ নেন, তার সাথে অ্যাটাচ থাকেন। সে একদিন মেসেজ দিলে রিপ্লাই দিবে না, পরের দিন তো দিবে, পরের দিন রিপ্লাই দিবে না, তারপরের দিন আবার দিবে, তাই না? তো আপনি যেহেতু এখন একটু ছোট আছেন, ছোট হয়ে অন্যের কাছ থেকে সেবাটা নেওয়ার চেষ্টা করেন, তার পরামর্শ নেন যে ভাই আমার তো কেমন কোনো বড় ভাই নেই, বা স্যার আমি তো আসলে কারোর পাচ্ছি না, আপনি যদি আমাকে একটু বিষয়টা গাইড করতেন, হ্যাঁ, বা এটা একটু কি করবো স্যার, এই ধরনের অ্যাটাচমেন্ট দরকার আছে। আচ্ছা, সো ডেফিনেটলি এই প্রশ্নের উত্তরটা দিবেন। তাহলে হ্যাভিং লাঞ্চ, এখানে হ্যাভিং লাঞ্চ বললে সঠিক উত্তর হয়,
আবার স্টার্টিং লাস্ট বললে সব উত্তর হয়, কিন্তু এখানে হ্যাভিং বলাটা একটু ভুল, কারণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব ওয়ান দিয়ে শুরু করি। ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব ওয়ান দিয়ে শুরু করি, তো এখানে যদি হ্যাভ থাকতো তাহলে সঠিক উত্তর হইতো। তাহলে আমরা ভার্ব অন করতে ক্যারি অন, ক্যারি থাকলে ক্যারি অন দিতে হইতো, অন নেই তাহলে এটাও বাদ। তো উত্তরটা হবে স্টার্ট লাঞ্চ উইদাউট মি। আমাকে স্যার লাঞ্চটা শুরু করে দাও, যেটা আমার লেট হবে, তাই না? আমার যদি লেট হবে তাহলে আমাকে স্যার লাঞ্চ শুরু করে দাও। আচ্ছা, এই প্রশ্নটা দেখবেন, 23 নম্বর প্রশ্নটা একটু দেখবেন, মনোযোগ দিয়ে দেখেন ভাই, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমি একটু বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। প্লিজ, সরি, আই হ্যাভ টু ড্যাশ টু দ্য ফিনিশ লাইন এন্ড ব্যাক। আমি ফিনিশ লাইনে যাইতে হবে এবং আসতে হবে। তো যাবেন এবং আসবেন, তার মানে আপনি কি দৌড়াবেন না? এই দৌড়ানো ইংরেজি জানেন না এমন কেউ মনে হয় ক্লাসে তো উপস্থিত নেই। কিন্তু এই প্রশ্নটা দেখে আপনি বিশাল কনফিউশনে পড়ে যান পরীক্ষার সময়, প্রচুর কনফিউশনে পড়ে যাবেন যে গেট থ্রু যেটা কি পড়ছিলাম ওইটা তো বানানই ভুল। আচ্ছা, যাই হোক, এখানে গেট কি পড়ছিলাম জানো? পালাই যাওয়া। রায়নাও মানাও তো পালাই যাওয়া। পালাই গেছিলাম ফিনিশ লাইনে, আবার ফিনিশ লাইনে ফিরে আসলাম না। প্রশ্নটার উত্তর খুবই সহজ। ফিনিশ লাইন পর্যন্ত যাবেন, আবার আসবেন। তাহলে যাবেন কি? দৌড়ায় যাবেন। তাহলে এই যে রান, এটা একটা মডেল, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝায়। বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাতে হ্যাভ টু, যেমন আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই প্যারেন্টস, আমাকে আমার বাবা মার দায়িত্ব নিতে হবে, নেওয়াটা প্রয়োজন, তাই বাধ্যতামূলক। যেমন আই হ্যাভ টু রিড বুকস টু গেট আ গুড জব, ভালো জব পেতে আমাকে পড়তে হবে, প্রয়োজনীয়তা বোঝাচ্ছে বা বাধ্যতামূলক বোঝাচ্ছে, না পড়লে তো পাবেন না। বিষয়টা বুঝাতে পারছি নিশ্চয়ই। সো উত্তর হবে সবগুলো না, উত্তর কিন্তু হবে এ নাম্বারটা। পরবর্তী প্রশ্নে চলে যেতে চাই, এই প্রশ্নটা বলা হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, শ্যাল আই ড্যাশ দ্য রুম ক্লিন while you are out। যারা বাসায় এরকম একটা ডান্ডা দিয়ে ঘর মোছার প্র্যাকটিস করেছেন ছোটবেলা থেকে, তারা নিশ্চয়ই জানেন এই ইয়াটা সুইপ করতে হয়। এটা কি করতে হয়? সুইপ করতে হয়, এরকম, বুঝেন তো? এই যে সুইপ করা, এটা হচ্ছে শ্যাল আই সুইপ দা রুম। এই সুইপ করা মানে হচ্ছে ক্লিন করা, ঘুরিয়ে ঘুরিয়ে সুইপ করে করে ক্লিন করা। সুইপ দা রুম ক্লিন, ক্লিন করে সুইপ করে করে রুমটা ক্লিন করবো। while you are out, তুমি বের হলে, তুমি কি বের হবে? কারণ কি একজন ঘর মুছতেছে, ওই সময় যদি পানি শুকায় না, ওই সময় যদি পা দেন, হ্যাঁ মেজাজ এমন ইয়া হয়, সে পারমিশন নিয়ে নিচ্ছে। স্যার ডেফিনেটলি উত্তরটা সুইফট হবে। আমরা পরবর্তী প্রশ্ন দেখছেন, আইবি এর প্রশ্নগুলো এই ধরনের ক্যাটাগরি হয় মূলত। এই প্রশ্নটা দেখেন, আই ক্যান নট পার্ক দ্য লুম, লুম কি লেখা আছে? লিমোশাইন, লিমোশিন লেখা আছে, সরি লিমোশিন, লিমোশিন রয়েছে। এটা হচ্ছে আভিজাত্য বোঝায়, বা রাজকীয় টাইপের বোঝায়। সো মানে বিলাসবহুল, এটা মানে হচ্ছে বিলাসবহুল, বিলাসবহুল বোঝায় লিমোশন। ঠিক আছে, লিমোশিন, 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 লিমোশিন। তাহলে লিমোশিন মানে হচ্ছে বিলাসবহুল। কিছু কিছু শব্দ আছে আসলে উচ্চারণ করতে গেলে আমার মতো ছোট ইংরেজি মাস্টারের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। সো লিমোশিন মানে বিলাসবহুল। সো আই ক্যান্ট পার্ক দ্য লিমোশিন, ইটস রাইট নাও, দ্যাটস দ্য ওয়ে। এটা রাস্তার ওপাশে আছে। এই পাশে আমি বার করতে পারিনি, তাহলে রাস্তার ওপাশে আছে। এটা বোঝানোর জন্য আমরা কিটা ব্যবহার করি, দেখি কে কে বলতে পারে। ইট ইজ রাইট নাও, দ্যাটস দ্য ওয়ে, রাস্তার ওপাশে আছে, অ্যাক্রস দ্য ওয়ে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, সো আমরা পরেরটা চলে যাই। লিমোশিন মানে তাহলে বিলাসবহুল, একটা নতুন শব্দ জেনে ফেললাম। পরেরটা চলে যাই। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, their house, that's while they were at the restaurant celebrating their anniversary। সো একটু খেয়াল করবেন, তাদের বাড়ি কি হইছে, তাদের বাড়ি কিছু একটা হইছে while they were at restaurant, যখন তারা রেস্টুরেন্টে ছিল, সেলিব্রেটিং করছিল their anniversary। দেখেন এখানে সেলিব্রেটিং, তারা নিজেরাই কাজটা করছিল, এজন্য সেলিব্রেটিং হয়েছে, সেলিব্রেটেড হয়নি। ঠিক আছে, তো যাই হোক, সেলিব্রেটিং দ্য অ্যানিভার্সারি, সেলিব্রেটিং, যখন তারা এটা করছিল তখন কি হইতে পারে? বাড়িতে ডাকাতি হয়েছে। আর এই ডাকাতি হওয়ার ইংরেজি হিসেবে ব্যবহার করা হয় গড বার্গেলড, গড বার্গেলড। সো এই যে গড বার্গেল, গডের পরে ভার্বের থ্রি ব্যবহৃত হয়, গেট, গেটের পরে পজিটিভ ভার্ব হিসেবে ভার্ব থ্রি ব্যবহৃত হয়। যেমন আপনারা শুনেছেন যে গট ম্যারিড, তাই না? তারপরে গট, আরো অনেক শব্দ হয়, গট ফিনিশড, গট কমপ্লিট, এরকম পাই না আমরা, কমপ্লিটেড। সো ওরকম আর কি, গট বার্গেলড উত্তরটি হবে। এটা মানে হচ্ছে ডাকাতি করা, ডাকাতি হওয়া, ডাকাতি হয়েছিল, যেহেতু পাস্ট টেন্স আছে, ডাকাতি হয়েছিল। যেমন তারা যখন রেস্টুরেন্টে যে জন্মদিন পালন করতেছে ওই সময় ডাকাতি হয়েছে। আমার এটা মনে আছে, আমি যখন ঢাকাতে থাকতাম তখন একটা সময় আমার কোচিং এ ফার্স্ট একটা পেমেন্ট পেয়েছিলাম প্রায় 70,000 টাকা। তো এই তখন একটা কোচিং ক্লাস নিতাম। তো এই 70,000 টাকা পাওয়ার পরে, ওটা ফার্স্ট পেমেন্ট ছিল, আরো কিছু টাকা বাকি ছিল, ওটাই মূল বেতন না, আরো ছিল।
তো ঈদের আগে আগে ঠিক সময় তো আমার একটা বাইক ছিল, আমি সাধারণত বাইক রাইড করতাম, পছন্দ করতাম। তো আমি বাইকটা সার্ভিসিং, যারা আছে তারা বুঝতে পারবেন, সার্ভিসিং এ নিয়ে গেছি, এবং ঢাকাতে বাইক সার্ভিসিং এ অনেক সময় লাগে। তো আমি গেছি 11টা, অ্যারাউন্ড 11টা দিকে গেছি আমরা, প্রায় 4টা থেকে ফিরে আসছি। তো ওই 70,000 টাকা থেকে মনে হয় 4-5 হাজার টাকা নিয়ে গেছিলাম যে বাইক সার্ভিসিং এ হয়তো লাগতে পারে, কারণ সার্ভিসিং করা মানে একটা বিশাল খরচ। আর বাকিটা আমি রেখে গেছি। রুমে এসে দেখি যে আমার টাকাটা নাই। আমার রুমের সবকিছু আছে, শুধু আমার টাকাগুলোই নাই, যেখানে যেখানে টাকা ছিল ওই টাকা সহ সবই নাই। আর আছে, তো আমি সন্দেহ করছি যে এই বাসার কেয়ারটেকার নিয়েছে, না হলে আমাকে একজন পত্রিকা দিত, সে নিয়েছে। তো যাই হোক করে, তো ডাকাতি হয়ে গেছে বাসা থেকে, ডাকাতি না, এটা চুরি হয়েছে। ডাকাতি হচ্ছে প্রকাশ্যে দিব লোকে, এটা কিন্তু ডাকাতি বলাটা ভুল। আচ্ছা, তো আসেন, হেলথ ক্রাইসিস দ্যাট অ্যান্টিবায়োটিক ওভারডোজ ইজ বার্নিং ইস্যু, একটা বিতর্কের বিষয় হয়েছে। সো ডেফিনেটলি এই প্রশ্নের উত্তরটা সহজে দেওয়া সম্ভব। সো হেলথ ক্রাইসিসটা কেন হয়েছে? কারণে, কোনো কিছু একটা কারণে হয়েছে, কোনো কিছুটার জন্য হয়েছে। কোনো কারণে বোঝানোর জন্য আমরা একটা ফ্রেজ ব্যবহার করি, খুব বহুল প্রচলিত একটা ফ্রেজ আছে, ছোটবেলা থেকে হয়তো ব্যবহার করছেন, ডিউ টু অ্যান্টিবায়োটিক ওভারডোজ ইজ এ বার্নিং ইস্যু। ঠিক আছে, তো খুব সহজ একটা প্রশ্ন, পরীক্ষার হলে সবকিছু আমাদের কঠিন লাগে। আর যে যা দেখি নতুন লাগে, ওই যে একটা গান আছে না, ওরকম লাগে আর কি। আসেন, ওই যে পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, ওরকম আর কি। সো পরীক্ষা হবে এরকম লাগতে পারে। সো অমিয়া কি রয়েছে, ডিড ড্যাশ বেটার ইন দ্য এক্সামিনেশন, সে বরং পরীক্ষা ভালো করবে দ্যাশ এনি অফ হার ক্লাসমেট, তা অন্য যে কোনো ক্লাসমেটের থেকে। এই যে অন্য যে কোনো ক্লাসমেটের থেকে একটা তুলনা বুঝাইতেছে না? তাহলে তুলনা করার ক্ষেত্রে আমরা একটা ব্যবহার করি, ফ্রম ব্যবহার করি না, ইজ ব্যবহার করি না, ইভেন ব্যবহার করি না, তাহলে উত্তর হবে কি? দেন। দেখেন, এইখান থেকে যদি আপনি যাইতেন, তাহলে এখানে মাস বসাবেন, স্টিল বসাবেন, রেদা বসাবেন, না ফার বসাবেন, আপনি বুঝতে পারছিলেন না। কিন্তু পরবর্তী গ্যাপটার উত্তর চিন্তা করে আপনি কিন্তু খুব সহজে এটাকে উত্তর দিতে পারছেন। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, কিভাবে আপনি প্রশ্নের সাথে আচরণ করছেন, প্রশ্ন ঠিক ওইভাবে আপনার সাথে আচরণ করবে। আসলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্ন দেখি, আই কুড হার্ডলি, আমি খুব কমই, দ্যাট ইজ আ শিপ ইন দ্য ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্স থেকে ডিস্টেন্সে থাকা শিপটাকে আমি খুব কমই মার্ক করতে পারছি বা দেখতে পাচ্ছি, মানে খুব কমই ইয়া করতে পারছি। এখানে এইটা হচ্ছে মডেল, মডেলের পরে ভাবে বেস ফর্মটা বসবে, এটা তো বুঝতেই পারছেন। তো ডেফিনেটলি দেখি কোনটাকে উত্তর হিসেবে আপনি নিতে চাচ্ছেন। সো আচ্ছা, আমি একটু সহজ করে দিই, এখানে মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হবে। সেটা হচ্ছে মেক আউট, মানে হচ্ছে কোনো কিছু দেখতে, শুনতে, পড়তে সমর্থ হওয়া। দেখতে, শুনতে এবং বা পড়তে সমর্থ হওয়া। পড়তে, পড়তে সমর্থ হওয়া, সমর্থ হওয়া মানে সমর্থ থাকা। খেয়াল করেন, ও খুব কমই দেখতে পারছে, তার মানে দেখার সক্ষমতা তার নেই। এই হার্ডলি দিয়ে কিন্তু নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, যে স্যার এটা মানে তো বলেন দেখতে, পড়তে, শুনতে সমর্থ হওয়া, তাহলে হার্ডলি মেক আউট মানে খুব কমই দেখতে, পড়তে, শুনতে সমর্থ হয় বা পারে। ঠিক আছে, তার মানে ওই ডিস্টেন্সে থাকা শিপটাকে সে খুব কমই দেখতে পাচ্ছে, খুব খুব কমই আইডেন্টিফাই করতে পারছে, এই হচ্ছে কথা। আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। আসলে আমরা 30 নম্বর প্রশ্নটা সলভ করি। 30 নম্বরে লেখা আছে শুভ dash a fortune when his greater uncle passed away. তো শুভ হচ্ছে ভাগ্যবান হয়ে গেছিল যখন তার আহ, মানে বড় আঙ্কেল, বড় চাচা, গ্রেটার আঙ্কেল রয়েছে, যখন মারা গিয়েছে আর কি। তো তখন সে ভাগ্যবান হয়ে গেছে। তো কিভাবে হয়েছে একটু দেখেন, খুব সহজ, লিখে ফেলেন। যারা গ্রুপ ভার্ব পড়েছেন, অনেকে তো গ্রুপ ভার্ব পড়েন না, আইবিএ প্রশ্ন করলে বুঝতে পারবেন গ্রুপ ভার্ব পড়া লাগে কি লাগে না। এটা ডিরেক্টলি প্রশ্ন হয়, ইনডিরেক্টলি প্রশ্ন হয়। অনেকে বলে স্যার ওটা তো পরীক্ষা প্রশ্ন আসে না, কেন পড়বো ভাই? ওইটা ওইখানে প্রশ্ন আসে না, কিন্তু ওটা ইনডিরেক্ট ইফেক্ট পরীক্ষা থাকে। ঠিক আছে, এই জন্য গ্রামারের এবং ল্যাঙ্গুয়েজের কোন একটা অংশ বাদ দিয়ে যাবেন মানে আপনি ধরা খাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। আসেন আমরা এই প্রশ্নটা দেখি। 30 নম্বর প্রশ্ন, শুভ কি বলছে? শুভ, শুভ, ওকে, আপনারা একটু উত্তরগুলো লিখে ফেলবেন প্লিজ, উত্তরগুলো লিখবেন। শুভ, একটা কল এসেছে, জাস্ট 1 মিনিট, কল নিয়ে নেই। একটু জাস্ট মিনিট, একটু অপেক্ষা করবেন, আমি একটু একটা ইয়া এসেছে, এটা এখন না দিয়ে দিলে আমি পরে আবার বিপদে পড়বো। আপনারা এই প্রশ্নের উত্তরটা দিতে থাকেন প্লিজ, এই প্রশ্নের উত্তরটা দেন, আমি এর মধ্যেই আবার শুরু করছি। জাস্ট 1 মিনিট প্লিজ, একটা মিনিট আমাকে সময় দেন, এটা না দিলে
পরে আবার একটু সময় দিবেন প্লিজ। এমন সময় নক করে সবাই। আচ্ছা, আপনারা এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে ফেলেন, আমি আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে ইয়া দিচ্ছি। ওকে, ওকে স্যার, আমরা শুরু করতে পারছি। একটু আপনাদের ধৈর্য ধরে যে অপেক্ষা করলেন এর জন্য আপনাদের ধন্যবাদ। ওকে, তো আসলে আমরা এটা যেটা দেখছিলাম সেটা সেটা হচ্ছে কাম আউট মানে হচ্ছে মৃত্যুর কারণে, মৃত্যুর মাধ্যমে বা মৃত্যুর কারণে সম্পদ ফেলে যাওয়া, সম্পদ পাওয়া বা সম্পদ ফেলে যাওয়া। তোমরা একটু খেয়াল করেন, শুভ কাম আউট অফরচুনেট, মৃত্যুর কারণে বা সম্পদ এসে ভাগ্যবান হয়েছে, হোয়েন ইজ গ্রেটার আঙ্কেল পাস, যখন তার গ্রেটার আঙ্কেল বড় চাচা মারা গেছে তখন সে তার সম্পদে ভাগ্যবান হয়েছে, এই আর কি। তো আসলে আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, এই প্রশ্নটা সলভ করবেন। এক্সকিউজেস ডু নট ওয়ার্ক, ইউ শুড ট্রাই অ্যান্ড কাট ড্যাশ ইট। সো এটা খুব সহজ, কাটের পরে কি বসে এটা সবাই জানার কথা, ছোটবেলা থেকে এটা ব্যবহার করছেন। দেখি কে কে 31 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিতে পারে। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই একটু দেওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন, এত সমস্যা। ওকে, দিচ্ছি ভাই। ভাই আমি পাঠাচ্ছি, জাস্ট একটা মিনিট সময় দেন প্লিজ। ওকে, এই প্রশ্নের উত্তরটা দিবেন ডেফিনেটলি, খুব দ্রুততার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেন যারা যুক্ত রয়েছেন, উত্তরটা দেওয়ার চেষ্টা করেন। এটার উত্তর কি হবে? এটার উত্তর একদম সহজ। ওকে, এই কাট আউট মানে হচ্ছে কাউকে কাউকে বিরক্তিকর বিরক্তিকর কিছু করতে নিষেধ করা, করতে নিষেধ করা, নিষেধ করা। খেয়াল করবেন, এক্সকিউজেস ডোন্ট ওয়ার্ক, অজুহাত কাজ করছে না। ইউ শুড ট্রাই, তোমার উচিত, ট্রাই করা উচিত, এন্ড কাট আউট ইট, বিরক্তিকর কোনো কিছু থেকে আহ, বিরত থাকা, বাদ দেওয়া, এরকম আর কি। সো কাট আউট হবে উত্তরটি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটি দেখেন, কুড ইউ ড্যাশ, কুড ইউ ড্যাশ মি দ্যাট ফাইল অন ইউর ডেস্ক প্লিজ। এটা দ্রুততার সাথে উত্তর করবেন। কুড ইউ ড্যাশ মানে বলছে তোমার টেবিলে যে ফাইলটা আছে ওটা কি আমাকে দিতে পারবা কিনা, তো ওটা বুঝাইতে কি ব্যবহার করি আমরা? দ্রুত লিখে ফেলবেন। 32 নম্বর প্রশ্নের উত্তরটি কি হতে পারে? 32 নম্বর প্রশ্নের উত্তরটি কি হতে পারে? 32 নাম্বার, 32 নম্বর প্রশ্ন, একদম সহজ, একদমই সহজ, চূড়ান্ত লেভেলের সহজ, চরম লেভেলের সহজ বলা যেতে পারে। ওকে, হ্যাঁ, কুড ইউ হ্যান্ড মি, ওই যে হাত বাড়িয়ে দেওয়া, উড ইউ মাইন্ড গিভিং মি হ্যান্ড, ওইরকম হাত বাড়িয়ে দেওয়া, সেটা উত্তর হবে। খুবই সহজ জিনিস। পরেরটা একটু দেখেন, পরেরটা। সময় আসলে ঠিকঠাক কোনো কিছু কাজ করে না, একটা জিনিস পাঠাচ্ছে সেটা মানে ডাউনলোড হতেই লাগতেছে অনেক সময়। আচ্ছা, একটু দ্রুততার সাথে উত্তর দিয়ে ফেলবেন। 33 নাম্বার, আফটার দ্য ফুটবল ম্যাচ দ্য ক্রাউড ড্যাশ আউট অফ দ্য স্টেডিয়াম, স্টেডিয়াম থেকে ক্রাউড আস্তে আস্তে নেমে গেল, তাই না, আস্তে আস্তে বেরিয়ে গেল, ইনটু দ্য নিয়ারেস্ট
ক্যাফেজ এন্ড রেস্টুরেন্ট, সেখান থেকে মানুষগুলো আস্তে আস্তে বেরিয়ে কাছের যে ক্যাফে গুলো রেস্টুরেন্ট আছে, কারণ চিল্লাপাল্লা করতে হয় তো খেলা দেখলে, সেখানে যে করলো আর কি, সেখানে যে খাওয়া দাওয়া করতেছে, তাই না? তাহলে আস্তে আস্তে মানুষজনের যে বেরিয়ে আসা, এটার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করি। শব্দটা খুব পরিচিত একটা শব্দ, আমি জানি না আপনারা সঠিক উত্তর দিতে পারবেন কিনা। দেখি 33 নম্বর প্রশ্ন। হ্যাঁ, ট্রিকলস, আস্তে আস্তে বেরিয়ে আসা, ঠিক আছে। তো বলছে আফটার দ্য ফুটবল ম্যাচ, 2018 সালের প্রশ্ন, তার মানে 2022 সালে এই প্রশ্ন রিপিট হতে পারে। সরি, 22 সালে বলছি, 18, 22, আর এবার হচ্ছে 26। ঠিক আছে, তো প্রশ্ন রিপিট হইতেই পারে। 26, বিশ্বকাপ বিশ্বকাপ বিশ্বকাপের অবস্থা। আচ্ছা, স্যার ট্রিকল, ওকে। আসেন আমরা পরবর্তী প্রশ্ন। বলছে দিস মেথড ইজ নট রং, এই মেথডটা ভুল না, বাট দেয়ার মে বি আ মোর ড্যাশ মেথড দেন দিস, এটার থেকে আরো বেশি ভালো ইয়া আছে, দেখেন এটার থেকে আরো বেশি ভালো, তাই না? তাহলে দেখেন কোনটা উত্তর হবে, দেখেন যেটা ভালো মনে করেন কোনটা উত্তর হবে। একটু দ্রুততার সাথে করবেন, একটু দ্রুততার সাথে করার চেষ্টা করবেন প্লিজ। ওকে, সো একটু দ্রুততার সাথে করার চেষ্টা করবেন নিশ্চয়ই। হ্যাঁ, ইফেক্টিভ, যে দ্য মেথড ইজ নট রং, এটা নট ঠিক না, ভুল না ঠিক, বাট দে মে বি আ মোর, আরো বেশি ভালো মেথড দেন দিস, এটা থেকে আরো বেশি ভালো মেথড। তো কি হবে, ইফেক্টিভ মেথড আছে। আসেন, এই ধরনের প্রশ্নগুলো আমরা পরীক্ষা ভুল করি। টগর মানে ঠাকুর আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর, ছোটবেলায় আমরা টগর পড়তাম। বার্থডে অফ ড্যাশ সংস অ্যান্ড রেসিটেশন, তোমরা সেখানে কবে গান গাওয়া হয়েছে এবং হচ্ছে কবিতা পাঠ করা হয়েছে। তাহলে কবিতা পাঠ এবং গানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের ইয়াটা কি করা হয়েছে, এই বার্থডে সেলিব্রেশন তো নিজে হতে পারে না, তাই এটাকে প্যাসিভে করতে হবে। বি প্যাসিভ বয় যে বি ভার্বের পরে ভার্ব থ্রি বসে, তো দেখেন সবগুলোই ভার্ব থ্রি আছে। তো কি হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি করা হয়েছে, অ্যাবসলিউটলি। ইনি কে আছেন, ইনি আহ তাকিয়া জামান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এটা হবে সেলিব্রেটেড, উদযাপিত হয়েছে উইথ সংস এন্ড রেসিটেশনস। আচ্ছা আসেন, হি ক্রস দ্য ব্রোকেন ব্রিজ ড্যাশ ওয়ার্নিং, দেখেন ওয়ার্নিং এর সত্ত্বেও সে এই ব্রোকেন ব্রিজটা পার হয়েছে, ভাঙা ব্রিজটা। তো এটা বোঝাই যাইতেছে কি উত্তর হবে। যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই উত্তরটা দিবেন, কি উত্তর হবে। ব্রোকেন ব্রিজটা পার হয়েছে ইয়া থাকা সত্ত্বেও। প্রশ্নটার মিনিং করার চেষ্টা করেন, এটা কিন্তু ডিএডি এর প্রশ্নতে এসেছিল। ডিএডি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, হ্যাঁ। তো খেয়াল করবেন নিশ্চয়ই। আহ, দেখতে পাচ্ছি হি ক্রস দ্য ব্রোকেন ব্রিজ, ব্রোকেন ব্রিজ ক্রস করেছে, অর্নিং থাকা থাকলেও সে করছে, তাহলে কোনো কিছু থাকা সত্ত্বেও এটা করা, যে সত্ত্বেও ক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ ব্যবহার করি। খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, আমি কিন্তু প্রশ্ন প্রশ্ন বাছাই করে নিই, জাস্ট আমি একটা ছবিগুলো সব কালেক্ট করছি, কালেক্ট করে বলছি যে এগুলো অ্যাড করতে হবে, সেই আর কি। সো দ্যাশ ডু ইউ স্পেল ইউর সারনেম, তুমি তোমার সারনেম ডাকনাম কিভাবে উচ্চারণ করো, ঠিক আছে। সারনেম হচ্ছে নামের সাথে যে অতিরিক্ত অংশটা তাকে পদবি বলা যায়, নিকনেম হচ্ছে ডাকনাম, সারনেম হচ্ছে ইয়ার সাথে যেটা থাকে। তো কিভাবে তুমি উচ্চারণ করো, দেখেন আমি বাকিগুলো যদি দেখি, কখন উচ্চারণ করো, কোথায় উচ্চারণ করো, কে উচ্চারণ করো, কোনোটাই উত্তর হয় না, ঠিক আছে। আর হু দিয়ে যদি হইতো তাহলে স্পেল, হু স্পেল ইউর সারনেম হইতো, কারণ হু এর পরে সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, ঠিক আছে, ওপরে আর অতিরিক্ত সাবজেক্ট লাগে না। সেটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না, এটা উত্তর হচ্ছে না। তবে হাউ ডু ইউ স্পেল, কিভাবে উচ্চারণ করো, ইউর সারনেম, তোমার সারনেম কিভাবে উচ্চারণ করো, এটা হবে। আসলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। সবুজ puffs dash for a coffee on the on his way home. আচ্ছা, এটা খুবই সহজ উত্তর, অনেকে এটা ব্যবহার করেন। দেখা যাক কে কে 38 নম্বর প্রশ্নের উত্তরটা দিতে পারছেন। 38 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আমরা দেখবেন যে অনেক ছেলে মেয়ে আছে যারা লাইব্রেরিতে পড়াশোনা করে আর কিছুক্ষণ পর পর বের হয়ে যায়। ওরা কি করে, পপ ইন করে। এই পপ ইন, ঠিক আছে, কিছুক্ষণ পর পর বেরিয়ে যায় কিছু পানীয়, কিছু ধূমপান টাইপের কিছু পান করার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া। আর এই পপ আপ যেটা, এটা দিয়ে বোঝায় আসলে হাজির হওয়া কোনো কিছুর জন্য, হাজির হওয়া, উপস্থিত হওয়া। যেহেতু এখানে বোঝাচ্ছে যে কফি পান করা,
জন্য কফি তো পান করতে হয়, ড্রিঙ্ক করতে হয়। So, কোনো কিছু পান করার জন্য, পান করার উদ্দেশ্যে যখন বেরিয়ে যাওয়া বোঝায়, তখন আমরা ব্যবহার করি পপ ইন। তাই উত্তরটা হবে পপ ইন। পপ আপ হবে না, আউট বা অ্যাড হবে না। উত্তরটা হবে পপ অফ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই। আই প্রিফার কফি ড্যাশ টু। খুব সহজ একটা প্রশ্ন, কারণ আমরা জানি প্রিফার টু, প্রিফার টু উভয় পাশে সেম বসে। এই পাশে দেখেন কফি নাউন আছে, এই পাশেও দেখেন নাউন আছে। আর যদি ভার্ব বসে তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি বসে, এখানেও ভার্ব প্লাস আইএনজি বসে। আর প্রিফারের সাথে টু বসবে। সো বাকিগুলো উত্তর হবে না, উত্তরটা হবে ডি। খুবই সহজ প্রশ্ন। আসেন 39 নম্বর প্রশ্ন। দ্য কনসার্ট ওয়াজ ক্যান্সেলড, দ্যাটস দ্য হেভি রেইন। হেভি রেইনের কারণে, ভারী বৃষ্টির কারণে। আমরা জানি যে বিকজ মানে কিন্তু কারণ, বিকজ মানে কি কারণ, এটা হচ্ছে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, কনজাংশন। কিন্তু বিকজ অফ, বিকজ অফ এটা মানে হচ্ছে কারণে, এটা কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়, প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে যেহেতু ব্যবহৃত হয়, তো ডেফিনেটলি উত্তরটা হিসেবে কারণে, ভারী বৃষ্টির কারণে এটা হইতেছে, তাহলে বিকজ অফ হেভি রেইন এটা উত্তর হবে। আসেন আমরা এই প্রশ্নটা দেখি 41 নাম্বার। ইউ শুড নট ড্যাশ ব্যাক উইথ ইউর টিচার। স্যার প্রশ্নটা খুবই সহজ, এটা আমি মনে হয় বলে সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। ডেফিনেটলি আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্লিজ। তো শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। মডেল লেভার ভার্বের বেস ফর্ম বসে, এটা তো উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো মডেল লেভার ভার্বের বেস ফর্ম হবে, এগুলো বাদ যাবে, এটা উত্তর হবে। আসলে আমরা পরবর্তী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখি। এটা প্রিপজিশনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি। আমরা নিশ্চয়ই জানি যে বড় সময়, সময় যেগুলো, সেই সময়ের আগে কিন্তু আমরা ইন ব্যবহার করি। আবার যদি আমাদেরকে ডে বা ডেট, ডে বা ডেট, যেমন সানডে, মানডে, ডেট মানে হচ্ছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এগুলোর আগে কিন্তু আমরা অন ব্যবহার করি, অন। সো ডেফিনেটলি সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন। 42 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? ইন সামার আই গেট আপ আর্লি অন সানডে মর্নিং। ঠিক আছে, তো উত্তর হবে ইন সামার অন সানডে মর্নিং। আসেন পরবর্তী প্রশ্ন দেখি। ড্যাশ সুগার ডু ইউ ওয়ান্ট ইন ইউর টি। কতটুকু সুগার তুমি তোমার ইয়েতে চাও? একটু খেয়াল করেন তো, সুগার কি কাউন্টেবল নাউন নাকি নন কাউন্টেবল নাউন? ডেফিনেটলি নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবল নাউন যদি হয়, তো নন কাউন্টেবল নাউন রেখে আমরা কি বসাতে পারি? মাছ বসাতে পারি, মেনি তো আর বসাতে পারি না, মেনিটা বাদ, মেনিটা বল। হোয়াট সুগার হয় না, হাউ মাচ সুগার, কতটুকু সুগার নিবা। তাহলে এই যে হট দিলে অর্থ হয় না, অর্থ হয় না। ঠিক আছে, সো উত্তর হবে এ নাম্বারটা। আসেন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। I sat on the couch and watched a documentary. খুব সহজ প্রশ্ন। কেমন ভাবে বসেছিলাম? আপনারা ডকুমেন্টারি দেখছেন, কিছু একটা দেখছেন, দেখার সময় তো আনকমফোর্টেবলি বসলে বা অস্থির অবস্থায় বসলে সেটা দেখে মজা পাবেন না। তো দেখে মজা পাইতে হলে অবশ্যই আরামদায়ক ভাবে বসে দেখতে হবে, তাই না? তো দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারছেন। 40 I sat comfortably, কমফোর্টেবলি। এখন কমফোর্ট তো দিতে পারতাম, কমফোর্টেবল এটা দিলাম না কেন? কারণ এটা হচ্ছে ভার্ব, আর ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। সো এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ, এটা হবে না। এটাও অ্যাডজেক্টিভ, এটা হবে না। এইটা হচ্ছে কোইট, পুরোপুরি, এটা মানে হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণ, পুরোপুরি বা সম্পূর্ণ। এটি কিন্তু একটা অ্যাডভার্ব, এটিও কিন্তু একটা অ্যাডভার্ব। আবার এটা দেখে বোঝা যাচ্ছে এটা অ্যাডভার্ব। সো আরামদায়ক বোঝাচ্ছে, তাই আমরা এটা দিলাম। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। এই প্রশ্নটা দেখবো, করিম ডিসপ্লেড, শো করে ফেলছে an year of dash when the officer asked him if he knew the speed limit. অফিসে তারা যখন জিজ্ঞাসা করছে যে তুমি স্পিড লিমিট জানো কিনা, তখন কবি তার ইয়া শো করে ফেলেছে কি? আমরা অমনিসিয়েন্স মানে জানি যে সব জানতা, অবস্টিনেন্সি মানে অজ্ঞতা জানি, মূর্খতা সম্ভবত ব্যবহার করা হয়। ন্যাসেন্স মানে হচ্ছে অজ্ঞতা, এটা ব্যবহার করব। ন্যাসেন্স মানে হচ্ছে জ্ঞানহীনতা, জ্ঞানহীনতা, জ্ঞানহীনতা। তো সে তার বুদ্ধিহীনতা বা জ্ঞানহীনতা প্রকাশ করে ফেলেছে যখন তার কাছে প্রশ্ন করা হয়েছে। তো আমরা এখানে প্রশ্নটা আগে দেখতে পারতাম যে এখানে প্রিপজিশন আছে, প্রিপজিশনের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, এখানে নাউনই বসাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই উত্তরটাকে নিতে পারতাম না, বাকি তিনটা থেকে নিতাম। তো যেহেতু উত্তরের দিক থেকে, অর্থের দিক থেকে এটা মেলে, এটা আমরা নিলাম। সেই ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিয়ে খুব পছন্দ করে, সেগুলো যদি আপনি প্র্যাকটিস করে যান,
it will be better for your preparation. Is it more profitable? এটাকে আরো লাভজনক হবে to put my money in the bank on play the dash, মানে মার্কেটে দেওয়া শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটা বেটার হবে নাকি ব্যাংকে হবে? সো সাধারণত এই দুটোর সাথে মানুষ গুলিয়ে চিন্তা ভাবনা করে। আর অনেকে চিন্তা করে ব্যাংকে দিলে এটা তো একটু হারাম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা মার্কেট শেয়ারে দেই, সেম কাজই হয় আসলে। তো যাই হোক, সো সো এটাকে আমরা ব্যাংকে বেশি লাভ রাখা বেশি লাভবান হবে নাকি মার্কেটে ছেড়ে দেওয়া বেশি লাভবান হবে? তাহলে মার্কেটে, প্লে দ্য মার্কেট, ডেফিনেটলি। তো উত্তরটা হবে প্লে দ্য মার্কেট। তো সেক্ষেত্রে আসেন পরবর্তী প্রশ্নে চলে যায়। আপনি মিনিং না করতে পারলে একটা উত্তর দিতে পারবেন না। এফবিএসসি এর একটা প্রশ্ন এসোর দেখতে পাচ্ছি। সো এই প্রশ্নটা দেখা যাক পারে কিনা। ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আই হোপড, আমি আশা করছিলাম, হি ড্যাশ অ্যারাইভড সেফলি। ঠিক আছে, সে সফলভাবে পৌঁছাবে। যখন দেখবেন হোপড আছে তাহলে এরপরে ভার্ব টু বসবে। কিন্তু যদি দেখেন হোপড এর সাথে পাস্ট পয়েন্ট অফ টাইম আছে, পাস্ট পয়েন্ট অফ টাইম মানে ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লং টাইম, লং সিন্স, তখন হ্যাড প্লাস ভি3 হবে। তো এরকম কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম এখানে আছে নাই। তাহলে আমরা কি ব্যবহার করব? ও ও সরি, আমি মনে হয় একটু উল্টা বলে ফেললাম। যখন পাস্ট পয়েন্ট অফ টাইম থাকবে না তখন এই পাশে হ্যাড প্লাস ভি3 হবে, আর যখন থাকবে তখন ভি2 হবে। ঠিক আছে, সো আই হ্যাড হোপড হি হ্যাড অ্যারাইভড সেফলি, এই হ্যাড আছে, এরপরে ভার্ব 3 আছে, আমি উল্টা বলেছি, সরি শুরুতে। আচ্ছা আমরা পরেরটা দেখি, এই প্রশ্নটা দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কটা পূরণ করেন। Still, the changes in the city have occurred. Have occurred, এই occurred পরে এখানে একটা গ্যাপ আছে। তাহলে সিটির যে চেঞ্জেসটা ঘটেছে কেমন ঘটেছে? সুইফটলি, ফাস্টলি। ফাস্ট এটা ভুল শব্দ, ফাস্টলি হয় না, হয় হচ্ছে ফাস্ট, কারণ ফাস্ট নিজেই অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ফাস্টলি একটা ভুল শব্দ। ডিপলি গভীরভাবে, গভীরভাবে। সুইফটলি দ্রুত গতিতে, দ্রুত গতিতে। শহর কি গতি আছে? না। আর র্যাপিড মানে দ্রুত। দেখি কোনটা আপনার উত্তর হিসেবে নেন। একটা হচ্ছে গভীর ভাবে, একটা দ্রুত, একটা দ্রুত গতিতে, আর এটা হচ্ছে ভুল শব্দ, এটা তো উত্তরই হবে না। স্যার ডেফিনেটলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন 48 কোনটা উত্তর হবে? অ্যাবসলিউটলি সি নাম্বার হবে, র্যাপিডলি, দ্রুত। দ্রুত এই শহরের চেঞ্জটা এসেছে, দ্রুত গতিতে না, দ্রুত এসেছে। হ্যাঁ, আচ্ছা এই প্রশ্নটা তো একদমই সহজ, এখানে দেন আছে। আমরা দেন থাকলে কি ব্যবহার করি এটা আমরা সবাই জানি, এটা আমি মনে হয় বলে সমান ছাড়া কিছু হবে না। আমি চাই যে আপনারা করেন, দুইবার বি চলে আসে। আচ্ছা, উত্তরটা দিয়ে ফেলবেন ডেফিনেটলি। 45 নাম্বার, 39 নাম্বার, 49 নাম্বার প্রশ্নের উত্তর। আমরা মনে হয় মোটামুটি 60টা প্রশ্ন সলভ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু সময় দিতে পারবো মোটামুটি 60 প্রশ্ন সলভ করবো, বাকিগুলো আপনারা নিজেরা সলভ করতে পারেন, চাইলে যে কোনো বই থেকে সলভ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধু আপনাদেরকে পয়েন্টটা বোঝানোর চেষ্টা করলাম। এই যে একটু হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিন, হোয়াটসঅ্যাপ বন্ধ না করলে এটাই সমস্যা হয়, মেসেজ আসতেই থাকে আসতেই থাকে, বিরক্তিকর একটা তৈরি হয়। ওকে, সো একটু 49 নাম্বার। এই যে আমরা জানি নো সুনার হ্যাড ডট ডট দেন হয় না, তাহলে এখানে নো সুনার হ্যাড হবে। মনে করেন যে নো সুনার হ্যাড উই রিচ দিস জামাল, আমি জামালে পৌঁছাতেই দেন দ্য ডোর ক্লোজ, দরজা বন্ধ হয়ে গেছিল। সো এটা যেতে না যেতে, হতে না হতে, খেতে না খেতে, করতে না করতে, এরকম ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। 50 নাম্বার, রহমান's father had only on dash rule not talking at the dinner table. রহমানের রহমানের বাবার একটা স্ট্রিক্ট রুল আছে যে যেটা সবাইকে মানতে হবে, কথা বলা যাবে না। নিখুঁত নির্ধারিত ফিক্সড একটা রুল আছে যে খাবার টেবিলে কেউ কথা বলতে পারবে না। দেখি কে কোনটা উত্তর দিচ্ছেন, একটু দ্রুততার সাথে দিবেন। খুব সহজ একটা উত্তর, খুব সহজ, যেটা আপনি চিন্তা করতেছেন হতে পারে সেটাই উত্তর। লিখে ফেলেন দেখি আপনার উত্তরটা সঠিক হয় না, সঠিক হয় কিনা। শিক্ষার্থী যারা যুক্ত রয়েছেন নিশ্চয়ই লিখে যাবেন, জানাবেন। দ্রুততার সাথে লিখবেন। ওকে, সো যারা লিখেছেন তাদেরকে বলি সঠিক উত্তরটি হবে ইমিউটেবল, অপরিবর্তনযোগ্য, অপরিবর্তনযোগ্য। কোহিয়ারেন্ট মানে অকথ্য, এটা জানেন, এটাও অনেকে উত্তর হিসেবে নেয়, কিন্তু এটা উত্তর হবে না, উত্তরে বিটাই হবে। 51 নম্বর প্রশ্নটা উত্তর দিবেন। and dash current of dissatisfaction about among the, এইটা দেখতে পাচ্ছেন যে ফাইন্যান্সের প্রশ্ন, ফাইন্যান্স আইবি এর মতো করে প্রশ্ন করার চেষ্টা করে।
সো এই প্রশ্নটা আইবি এর মতোই হয়েছে। তো দেখা যাক এটা পারেন কিনা। বলা হচ্ছে যে আর দ্য কারেন্ট অফ ডিসস্যাটিসফ্যাকশন, বর্তমান সময়ে এই অসন্তুষ্টি এবং দ্য রাশিয়ান সোলজার্স, রাশিয়ান সৈনিকদের মধ্যে ইন্ডিকেটেড নির্দেশ করে টু দ্য প্রেসিডেন্টকে দ্যাট যে রিভলিউশন ইজ বিকামিং পসিবিলিটি, এটা সম্ভাবনা হয়ে আসছে, খুব দ্রুততার সাথে হয়ে যাবে এরকম বোঝাচ্ছে। রিভলিউশন খুব বিপ্লব খুব দ্রুততার ঘটার সম্ভাবনা রয়েছে এরকম বোঝাচ্ছে। তো দেখা যাক আমরা 51 নম্বর প্রশ্নের উত্তর আপনাদের কাছে কোনটা পাই। শিক্ষার্থী এই মধ্যে যারা যুক্ত রয়েছেন 51 নম্বর প্রশ্নের উত্তরটি লিখে ফেলবেন একটু দ্রুত। আইবির প্রশ্নে আপনি যদি থিমেটিক মিনিংটা না বুঝতে পারেন তাহলে প্রশ্নের উত্তর করা একটু টাফ। সো আপনাকে থিমেটিক মিনিংটা বুঝতে হবে। হ্যাঁ, লিখে ফেলা একটু দ্রুত। ওকে, আপনাদের মনে হয় ধৈর্য শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা শোনেন, বলছে অ্যান কারেন্ট অফ ডিসস্যাটিসফ্যাকশন, বর্তমান সময়ের এই অসন্তুষ্টির শুরু, প্রারম্ভ। এই প্রারম্ভ বা শুরু বোঝাতে একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইনসিপিয়েন্ট। প্রারম্ভ বা শুরু, প্রারম্ভ, প্রারম্ভ বা শুরু। সো ডেফিনেটলি উত্তর হিসেবে ইনসিপিয়েন্টটা দিলেই এটার মিনিংটা হয়ে যাবে। এই প্রশ্ন দেখেন, দ্য সাকসেস অফ দ্য ফার্ম, এই ফার্মের সফলতা, দ্যাশ উইথ হিজ এক্সপেকটেশন, তার যে প্রত্যাশার সাথে, হি নেভার থট দ্যাট দ্য ফার্ম উড প্রসপার, সে কখনো চিন্তা করে নাই যে এটা ইয়া হবে। কারণ ওইখানে নেগেটিভ হবে, এখানে পজিটিভ আছে, ঠিক আছে, কারণ সে চিন্তা করে না সেটা ঘটেছে। সো এটা খুবই সহজেই উত্তর করা সম্ভব যদি আপনি এটা বুঝতে পারেন। আর কথা যে সাকসেস অফ দ্য ফার্ম উইথ দ্য এক্সপেকটেশন, এক্সপেকটেশনের সাথে, কেমন, যে হি নেভার থট, সে কখনো চিন্তা করে না দ্যাট দ্য ফার্ম এত প্রসপার, তারা চিন্তা করে নাই বেশি হবে না কিন্তু বেশি করেছে। তাহলে এই চিন্তাটা কি ধরনের, এই চিন্তাটা কেমন, নিশ্চিত নাকি কন্ট্রাডিক্টরি? কন্ট্রাডিক্টরি বিষয়টা বুঝতে পারছি। কন্ট্রাডিক্টরি মানে কি, মানে হচ্ছে দ্বন্দ্বমূলক, মানে ওটার বিরোধী। মানে আপনি বলছেন দ্য সাকসেস অফ দ্য ফার্ম কন্ট্রাডিক্টরি। কেন কন্ট্রাডিক্টরি? কন্ট্রাডিক্টেড কেন? উইথ হিজ এক্সপেকটেশন, তার মানে তার প্রত্যাশার থেকে বিপরীত। কি? হি নেভার থট, সে কখনো চিন্তা করেনি দ্যাট দ্য ফার্ম উড প্রসপার, যে তার ফার্মটা প্রসপার করবে। সো সে চিন্তা করছে একরকম, ব্যতিক্রম হয়েছে, বিপরীত বোঝাইতে কন্ট্রাডিক্টরি ব্যবহার করা হয়। আসেন দেখছেন উত্তরগুলো কিন্তু সবসময় সহজ অপশন থাকে। এবার খেয়াল করেন, ইভেন দো দ্য জুরি দ্যাট দ্য সিইও, হিজ রেপুটেশন ওয়াজ দ্যাশ বাই দ্য ফ্রড অ্যালিগেশন। খুব সহজ প্রশ্ন। দেখেন, আপনি একটা শব্দ জানলেই এখানে এই প্রশ্নটা সহজে উত্তর দেওয়া সম্ভব। একটা প্রশ্নের উত্তর জানলে যে দ্য জুরি ইভেন দো, এমনকি দ্য জুরি দ্যাশ দ্য সিইও, সিইও কে নির্দেশ করতেছে। তা নির্দেশ করা, সিইও কে নির্দেশ করা, এই অর্থটা আপনি কি হিসেবে ব্যবহার করবেন? সিইও কে নির্দেশ করা, এটা আপনি কি হিসেবে ব্যবহার করবেন? এই যে দ্রুত আসলে কিভাবে বলবেন? সিইও কে নির্দেশ করা আপনি কি হিসেবে ব্যবহার করবেন? খেয়াল করেন, ইভেন দো, অলদো, দো, এরা বিপরীত অর্থ প্রকাশ করে। এখন এইখানে যা দেবেন এখানে বিপরীতটা থাকতে হবে, আদারওয়াইজ মিনিংটা মিলবে না। একটু খেয়াল করেন, ইন্ডিকেটের মানে নিন্দা করা, ইন্ডিকেট মানে নির্দেশ করা, বিট্রায় মানে হচ্ছে তো জানি কি বলে, বিট্রায় মানে হচ্ছে ওটা কি বলে, হ্যাঁ, এই বিট্রায় মানে যেন কি বলে, ওই যে আরেকজনের বিরোধিতা করা মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা করা। আচ্ছা, এবার হচ্ছে অ্যাকুইটেড মানে কি, মুক্তি দেওয়া, মুক্তি। এবার একটু খেয়াল করেন, ইভেন তো দ্য জুরি অ্যাকুইটেড দ্য সিইও, জুরিটাও, যদিও জুরি মানে জুরি বোর্ড যেটাকে বলে, মানে আলোচনা সবার যে বোর্ড সেটাকে জুরি বলে, অ্যাকুইটেড দ্য সিইও, সিইও কে মুক্তি দিয়েছে, কিন্তু বিপরীতটা ঘটবে, যেহেতু মুক্তি দেওয়ার পরেও মানে আপনি যে দোষ করছেন সেটাতে আপনি মুক্তি পেয়েছেন, কিন্তু বিপরীতটা তো ঘটবে। হিজ রেপুটেশন ওয়াজ ড্যাশ বাই হিজ ফ্রড এলিগেশন, তার ফ্রড এলিগেশনের কারণে, মিথ্যা
মানে কি বলবো, মিথ্যা মামলা বা মিথ্যা কি বলতে পারি, অভিযোগের কারণে তার যে রেপুটেশন ছিল সেটা কি হয়ে গেছে, ম্লান হয়ে গেছে, কমে গেছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এটার জন্য ব্যবহার করা হয় টার্নিশড। টার্নিশড মানে হচ্ছে ম্লান হওয়া, ম্লান হওয়া বা হচ্ছে মিশে যাওয়া, মাটিতে মিশে যাওয়া, ধুলোয় লুণ্ঠিত হওয়া। হ্যাঁ, আসলে আমরা পরেরটা চলে যাই। এই প্রশ্নটা দেখি, হোয়েন দ্য ওয়াটার ড্যাশ ইট ড্যাশ ইনটু আইস। এটা খুব সহজ প্রশ্ন, এটা নিয়ে মনে করার কথা না বললেও হবে। যখন পানিকে ফ্রিজ করা হয় তখন এটা বরফ হয়ে পরিণত হয়। চিরন্তন সত্য বোঝাচ্ছে, তাই দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। চিরন্তন সত্য, তাই দুইটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সাথে এস বেস যুক্ত হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব সাথে এস বেস যুক্ত হয়। সো উত্তর কোনটা হবে, ফ্রিজেস আর টার্নস। হোয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস। চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। আসলে আমরা খুব দ্রুত শেষ করে দিব। এই প্রশ্নটা দেখেন, প্রশ্নটা অনেক বড় মনে হইতেছে, কঠিন মনে হইতেছে, কিন্তু আপনারা অনেকে জানেন বি ভার্বের পরে সাবজেক্ট প্রোনাউন বসে। সাবজেক্ট প্রোনাউন প্রশ্নগুলো সবসময় ভিন্ন উপায়ে শুরু পড়াই তো, এই জন্য অনেকের মনে হয় যে গ্রামার ক্লাস করতেছি মনে হয়। না, দেখেন এইটা তো বি ভার্ব, এরপরে সাবজেক্ট প্রোনাউন বসবে, তাহলে হার হবে না, এটা হবে না, এইটা আর এটা উত্তর হবে। দেখেন এটা এই পর্যন্ত সেম, এই পর্যন্ত সেম, তাহলে পার্থক্য কোথায়, এইখানে পার্থক্য, এইখানে পার্থক্য। এবার দেখেন কমার আগে কি আছে, কমার আগে যে প্রোনাউনটা আছে সেটা সাবজেক্টিভ প্রোনাউন আছে। বলছে সে, আমি না, তাহলে সে সাবজেক্টিভ প্রোনাউন, তাহলে নট আই, তাহলে এটাও সাবজেক্টিভ প্রোনাউন হবে, নট মি হবে না, তাহলে উত্তর হবে ডি। বিষয়টা বুঝতে পারছি? আসলে আমরা 60 পর্যন্ত যে শেষ করবো ইনশাআল্লাহ। এনআরবি রিকোয়ার্স, এনআরবি প্রয়োজন, এই রিকোয়ার্স হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব। আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিজায়ার, ডিক্রি, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার, রিকোয়েস্ট, রিকোয়ার, রিকমেন্ড, রিকমেন্ড, স্টিপুলেট, সাজেস্ট, আর্টস, নেসেসারি, এসেনশিয়াল, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, আর্জেন্ট, এগুলো সব সাবজাংটিভ। এরপরে দ্যাট থাকলে, এরপরে যদি দ্যাট থাকে, তারপরে সাবজেক্টের পরে ভার্বের একদম বেস ফর্মটা বসে, ভার্বের একদম বেস ফর্ম। এটা আইবিএ খুব পছন্দের একটা টপিক। বেস ফর্ম মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ভার্বের সাথে এস বেস যুক্ত করা যাবে না, মূল ফর্মটা বসাইতে হবে। তো দেখেন এই যে রিকোয়ার্স আছে সাবজাংটিভ, সাবজাংটিভ, এবং তারপরে দ্যাট আছে, দ্যাট, এটাতে না, এগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে উত্তর কোনটা হবে, দ্যাট দা ফর্ম। আচ্ছা, এখানে কথা আছে, এখানে কথা আছে, কথাটা হচ্ছে কি, দ্যাট থাকলে এটা হবে সাবজেক্ট বেস ফর্ম, তাই দ্যাট আছে, ইটিন আছে, সাবজেক্ট, এই সাবজেক্ট, সাবজেক্টের পরে কিন্তু বেস ফর্ম নেই। দা টিন ফর্মস শুড বি, দেখেন এই শুড বি আছে, এটা ভুল, কারণ বি শুড আনা যাবে না, শুধু বেস ফর্মটা বসাইতে হবে। এইখানে দেখেন বি আছে, বিটা কিন্তু ভার্বের বেস ফর্ম, তাই উত্তরটা হবে এটা। আর যদি এটা না থাকতো দ্যাট, তাহলে উত্তর হইতো টু প্লাস ভার্ব ফর্ম। ঠিক আছে, যদি দ্যাট না থাকতো। এই প্রশ্নটা দেখবেন, দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস গ্রাজুয়েটিং, আর গ্রাজুয়েটিং হবে, আর গ্রাজুয়েটিং মানে ইয়া হচ্ছে, স্নাতক হচ্ছে, ড্যাশ ফ্রম 1995 টু 1950। তো এখানে বলা হচ্ছে যে 1995 থেকে 2015 সালের থেকে বেশি ইয়া হচ্ছে, কারণ আগের থেকে বেশি গ্রাজুয়েটিং হচ্ছে। আগের থেকে বেশি, এখানে প্রত্যেকটা দেখেন বেশি, আবার অনেকে বলবেন যে কিভাবে বুঝলেন, প্রত্যেকটাই মোর আছে, এটা থেকে বোঝা যায়। এবার একটু খেয়াল করেন, এই সেন্টেন্সটাকে আমরা পাস্ট টেন্সে করব, আগের থেকে বেশি হচ্ছে, তাহলে এটা বোঝানোর জন্য আমরা যেহেতু আগের সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পরে আমাদের এখানে ভার্বও আছে, আদালত অতিরিক্ত ভার্বের প্রয়োজন নেই, তাহলে আমরা এখানে ইউজ করতে পারি, এখানে ভার্ব আছে এটা বাদ, এখানে ভার্ব আছে এটা বাদ, এইটা অর্থগত ভাবে এখানেও একটা ভার্ব আছে এটা বাদ, তাহলে উত্তর হবে এটা, যে গ্রাজুয়েটিং মোর দ্যান ডাবল, মানে ডাবলের থেকে বেশি হচ্ছে ফ্রম 1995 থেকে 2015 সাল পর্যন্ত। যেহেতু আমার ভার্ব দরকার হবে না, তাই আমরা বি নাম্বার উত্তর নিলাম। তো সেক্ষেত্রে আসেন আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো, 58 প্রশ্ন, দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ। এই ইংলিশ একটা ভাষা, তো ভাষার নামে যখন যখন দি বসে তখন জাতি বোঝায়। দা বাংলা মানে হচ্ছে বাঙালি, বাংলা জাতি বোঝায়। হ্যাঁ, দা ইংলিশ মানে ইংরেজরা বোঝায়, কি বোঝায়, দা ইংলিশ মানে হচ্ছে ইংরেজরা, ইংরেজরা। এইটা যেহেতু প্লুরাল, তাহলে ওর যে ভার্ব আছে সে ভার্ব কি হবে, প্লুরাল হবে, আর সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে ভার্বের সাথে আর এস যুক্ত হয় না, তাই দা ইংলিশ, ইংরেজরা স্পিক ইংলিশ, ইংরেজিতে কথা বলে। আসেন এটা দেখি, সোশ্যাল বিজনেস থিওরি ওয়াজ ইনিশিয়ালি রিগার্ডেড অ্যাজ অ্যাবসার্ড ন্যাচারাল। অ্যাবসার্ড মানে অযৌক্তিক, মানে সোশ্যাল বিজনেসের যে প্রাথমিক যে থিওরি গুলো রয়েছে, তত্ত্বগুলো রয়েছে, সেগুলো বিবেচিত হয় অযৌক্তিক হিসেবে, আনন্যাচারাল অপ্রাকৃতিক বা অপ্রাসঙ্গিক হিসেবে। অ্যান্ড এবার একটু খেয়াল করেন, এইটা নেগেটিভ শব্দ, এইটাও নেগেটিভ শব্দ, এইখানে যে শব্দটা আছে সেটাও নেগেটিভ হবে। দেখি কে কে এই নেগেটিভ শব্দটা বেশি খুঁজে খুঁজে খুঁটে বের করতে পারেন।
একটু 49 নাম্বারটা, 59 নাম্বারটা, সরি, একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনি দেখেন গ্যাপের আগে যে দুটো শব্দ আছে সেই দুইটাই নেগেটিভ, তাহলে গ্যাপের পরে যে শব্দ হবে সেটাও নেগেটিভ হবে। এইটা চিন্তা করে আপনি উত্তরটা দিতে হবে, কারণ আপনি আইবির প্রশ্নে সবগুলো ইয়া ধরতে পারবেন না। অ্যাবসলিউটলি ইনকম্পিটেবল মানে অসঙ্গত, অযুক্তি মানে যে অযৌক্তিক, অসঙ্গত, 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 ওই গ, অসঙ্গত। হ্যাঁ, তো এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, এই জন্য এখানের অরটাও নেগেটিভ হলো, বাকিগুলো দরকার হবে না। And the last question for today, এটা দিয়ে আমরা শেষ করব। প্রিয় শিক্ষার্থী, কাজী নজরুল ইসলাম was a well loved poet, not other poet since has been so dash, মানে কাজী নজরুল ইসলাম এত বেশি ভালোবাসা পেয়েছে যেখানে অন্য কোনো কবি এত বেশি ভালোবাসা পাননি। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। আমি মনে করছি সব ভালো তার, শেষ ভালো যার। তো শিক্ষার্থী নিশ্চয়ই এই প্রশ্নটা উত্তর দিয়ে আপনার শেষটাকে ভালো করে তুলবেন। আমরা এটা দিয়ে আজকে ক্লাসে শেষ করব। আচ্ছা, তো কাজী নজরুল ইসলাম অন্য কারোর থেকে এত বেশি ভালোবাসা পাননি। এই ভালোবাসা, ভাব ভালোবাসা পাওয়া বোঝাতে আমরা ব্যবহার করি লিওনাইজড। তো উত্তরটি হবে লিওনাইজড। সো হচ্ছে একটা অ্যাডজেক্টিভ নির্দেশ করে, মানে সো একটা ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করে, ইন্টেন্সিফায়ার মানে বর্ধক হিসেবে কাজ করে, তারপর একটা অ্যাডজেক্টিভ বসবে, সেই অ্যাডজেক্টিভ হিসেবে আমরা লিওনাইজড ব্যবহার করি। যে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য বা যে বেশি বিখ্যাত ভাব, যার বেশি বিখ্যাত ভাব, যার বেশি বিখ্যাত বিখ্যাত ভাব, এটাকে বলা হয় লিওনাইজড। এই ছিল মোটামুটি আজকের ব্যাপার স্যাপার। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে ভালো, তাহলে আমি আল্লাহ হাফেজ বলে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী যারা যুক্ত ছিলেন নিশ্চয়ই জানাবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মিজানুর রহমান। আল্লাহ হাফেজ। দোয়া রইল সবার জন্য কালকে পরীক্ষা যারা দিবেন।